আসসালামু আলাইকুম সবাইকে। ফিজিক্স ভেক্টরের আরেকটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি আজকে হলো আমাদের লাস্ট লেকচার। সো আজকের লেকচারে হলো ফিজিক্স আমরা যে ভেক্টর অধ্যায়টা নিয়ে পড়তেছিলাম আমরা এতদিন, দীর্ঘ একটা জার্নি আমাদের, প্রায় এর আগে আমরা 10টা লেকচার নিছি। সো আজকেই হলো আমাদের ভেক্টরের লাস্ট লেকচার। তো তোমাদের সবাইকে হলো আমাদের লেকচারে স্বাগতম। অ্যান্ড আমরা আশা করতেছি তোমরা হলো বাকি 10টা লেকচার করেই হলো 11 নম্বর লেকচারটা শুরু করবা। আর অবশ্যই হলো আমাদের আগের দিনের যেসব হোমওয়ার্কগুলো ছিল সেগুলো সবগুলো হলো ভালো করে করবা। সো তোমরা যারা আসলে মানে তোমাদের উদ্দেশ্যে একদম শেষ কিছু কথা বলতে চাই, তোমরা হলো যারা মোটামুটি 10টা লেকচার শেষ করে আসছো, আশা করি যে অন্যান্য মানে তোমার ব্যাচের অন্যান্য স্টুডেন্টের তুলনায় তুমি অনেকটা আগেই থাকবা ভেক্টরে। কারণ হলো আমরা আমাদের লেকচারগুলোকে এমনভাবে সাজানো ট্রাই করছি যাতে হলো এই জায়গা থেকে তোমার একদম এইচএসসি টু অ্যাডমিশন অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিক একই সাথে কাভার হয়। অর্থাৎ তুমি যদি মানে তো আমি তো লেকচারটা এভাবেই নিছি যে আমি ধরে নিছি আমার সামনে তোমরা যারা আসো তোমরা হলো নতুন, তোমরা এর আগে ভেক্টর কখনো পড়ো নাই, তো সেই হিসাবেই হলো ভেক্টর লেকচারটা আমাদের নেওয়া। তো আজকের লেকচারে আমরা কি পড়বো এটা হলো তোমরা যারা হলো 10 নম্বর লেকচার করছো তারা মোটামুটি একটু আইডিয়া পাইছো। সো আজকের লেকচারে মেইনলি আমরা হলো ভেক্টর ক্যালকুলাসের পার্টটা পড়বো, এবং ভেক্টর ক্যালকুলাসের 3টা জিনিস আমাদেরকে আসলে পড়ানো হয় খুব ভালোভাবে। সো আমরা মেইনলি হলো পড়বো তোমার ভেক্টর ক্যালকুলাস। তো এই যে ভেক্টর ক্যালকুলাস নামক একটা টপিক আছে, এই ভেক্টর ক্যালকুলাসের মধ্যে হোয়াট ইজ ক্যালকুলাস অ্যান্ড ক্যালকুলাসের প্রকারভেদ, এটা কীভাবে কাজ করে এটাও নিয়ে আমরা একটু ব্রিফ আইডিয়া হলো লাস্ট ক্লাসে দেওয়ার ট্রাই করছি, অর্থাৎ আমাদের 10 নম্বর লেকচারে। সো এইটার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি আমরা আজকে পড়বো। এই অ্যাপ্লিকেশন জানার জন্য কিছু বেসিক পার্ট আমার আসলে পড়ে রাখা লাগবে, সেটা আমি একটু পড়বো। সো আমি একটু মেইন টপিকগুলো লিখি। আজকে আমরা মেইনলি হলো 3টে টপিক পড়বো। একটা হলো তোমার গ্রেডিয়েন্ট, ভেক্টরের গ্রেডিয়েন্ট, আরেকটা হলো তোমার ডাইভারজেন্স অ্যান্ড ফাইনালি আমরা যেটা পড়বো সেটা হলো তোমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড হলো কার্ল, ভেক্টরের কার্ল, আমরা এগুলো পড়বো, ঠিক আছে? সো এই জিনিসগুলাই হলো আজকে আমরা পড়বো। এবং আমরা আমাদের নর্মাল ক্লাসে যেটা করি প্রতি ক্লাসে, যে এই ক্লাসের সাথে আমরা কি করব, প্রত্যেকটার সাথে হলো তোমার এনাফ এক্সাম্পল থাকবে। এক্সাম্পল মিনস হলো তোমার এটা কেন হইতেছে, কিভাবে হইতেছে। নর্মালি বইতে এই জিনিসগুলো খুব বোরিংভাবে লেখা আছে আর কি, ঠিক আছে? এটার বাস্তবিক অ্যাপ্লিকেশন কোথায় এটা নিয়ে বইতে আমাদের খুব বেশি একটা বলে নেই। সো আমরা ট্রাই করব যত সহজভাবে তোমাদেরকে বোঝানো যায়, খুব সহজলি খুব ইজিলি হলো জিনিসটা বলার। অ্যান্ড এক্সাম্পলের পরে আমরা এখান থেকে বেশ কিছু হলো প্র্যাকটিস ম্যাথ করব, প্র্যাকটিস ম্যাথ। তো ভাইয়া চলো আমরা হলো মোটামুটি শুরু করি। তো এর আগে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা ডিফারেন্সিয়েশনের হোমওয়ার্ক দিছি। সো তোমরা ব্যাকে জানাও তো কে হোমওয়ার্কটা করছো। হোমওয়ার্কটা হলো খুব বেশি কঠিন ছিল না, ইজি একটা হোমওয়ার্ক ছিল। সেখানে মোস্ট প্রবলি ছিল এরকম যে m ইকুয়াল টু তোমার 5y টু দি পাওয়ার 4 প্লাস 6y কিউব প্লাস হলো তোমার 7y স্কোয়ার, এবং ছিল তোমার 2y প্লাস 1। মানে কাছাকাছি এরকম একটা হোমওয়ার্ক থাকার কথা, এক্স্যাক্টলি আমার মনে নেই। সো আমাদের এখান থেকে যেটা বের করতে বলছে সেটা হলো dm/dy ইকুয়াল টু কত। তো খুব সহজ, একদম নর্মাল আমরা ডিফারেন্সিয়েশন যেভাবে করি এই ম্যাথটা ঠিক এরকমই একটা ম্যাথ। সো আশা করি হলো তোমরা মোটামুটি এই জিনিসটা হলো করছো। ওকে, এই dm/dy কত এটা মোটামুটি করছো। সো কে করছো ব্যাগ একটু করে হলো কমেন্টে জানাও। তো আমরা একটু করার ট্রাই করি। দেখো এখানে আছে dm/dy। সো dm/dy এটাকে আমি যা লিখতে পারি সেটা হলো তোমার ddy, অ্যান্ড এখানে আমি লিখতে পারি 5y টু দি পাওয়ার 4 প্লাস 6y কিউব প্লাস 7y স্কোয়ার প্লাস 2y অ্যান্ড প্লাস 1, এটা আমি লিখতে পারি, ঠিক আছে? সো আমরা ডিফারেন্সিয়েশনে বলছি এরকম যোগ বা বিয়োগ আকারে থাকলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এখন এই যে 5y টু দি পাওয়ার 4 এটাকে আমি কি লিখতে পারি, 5y টু দি পাওয়ার 4 এটাকে আমি লিখতে পারি 5 এর জায়গায় 5 থাকবে, পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে 5 × 4 y টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা জানি পাওয়ার থেকে কত কমে, 1 কমে, তাহলে এখানে y কিউব হবে। ক্লিয়ার? তাহলে পরেরটা তোমরা একটু আইডিয়া করো কত হবে। এখানে 6 আছে, 6 থাকুক, এর সাথে হলো পাওয়ারটা চলে আসবে 3, এবং y এর উপর থেকে পাওয়ার 1 কমবে, 3 - 1 2। সিমিলারলি এখানে 7 × 2, y এর উপর থেকে 7 × 2, y এর উপর থেকে পাওয়ার 1 কমবে, সো y
অ্যান্ড 2y, এখানে জাস্ট 2 ইন্টু 1, ওয়াইয়ের উপর থেকে পাওয়ার 1 কমলে আসলে 0 হয়ে যায়, কোনো কিছুর উপর 0 মানে 1, 1-এর সাথে যে কোনো কিছু গুণ দিলে 1, আর শেষে যে 1 আছে এই 1-এর জন্য হলো 0। সো আলটিমেটলি জিনিসটা আছে এরকম 20y টু দি পাওয়ার কিউব প্লাস 18y স্কোয়ার অ্যান্ড 14y প্লাস 2, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, এটাই হলো আমাদের হোমওয়ার্কের আনসার। আশা করি হলো মোটামুটি তোমরা সবাই এটা করতে পারছো, খুব একটা কঠিন কিছু না, তাই না? খুব ইজি একটা জিনিস, এটা সবার পারার কথা। আর এটা যারা পারছো তাদেরকে আমি বলতে পারি যে ভেক্টরের জন্য যতটুকু ডিফারেন্সিয়েশন লাগবে মোটামুটি তোমার এই ডিফারেন্সিয়েশনগুলো নিয়ে আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, এখন নর্মালি একটা জিনিস তোমাদের বলে রাখি, ভেক্টরে আমরা যেই কাজটা করি, ঠিক আছে, ভেক্টরে আমরা যেই কাজটা করি সেটা হলো আমরা ভেক্টরে মেনলি হলো করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনও করি না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। সো জিনিসটা আমি একটু বুঝাই। ওকে, দিস ইজ আওয়ার টুডেজ টপিক দ্যাট ক্যান বি প্লেসড হেয়ার। ওকে, সো আমরা ভেক্টরে যে জিনিসটা করি সেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নতুন একটা টার্ম, তাই না? টার্মটা কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি এটা তোমাদের আমি গত ক্লাসে নামে বেনামে বলছি, সো জাস্ট একটু মনে রাখো। এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন খুব কঠিন লাগতে পারে, জাস্ট আমরা অত ডিপে যাব না, আমরা যতটুকু আমাদের লাগে ঠিক ততটুকুই হলো পড়ব। তাহলে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই জিনিসটা মানে কি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, দেখছো একটু ডিটা অন্যরকম। তাহলে ডি ডিএক্স, এখানে ধরো এক্স কিউব ওয়াই জেড এরকম অনেক কিছু আছে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা বোঝায় সেটা হলো এই নিচে কত আছে, এখানে নিচে কত আছে, এক্স আছে, তাই না? এখানে নিচে আছে এক্স, তার মানে আমরা এখানে এক্স ছাড়া বাকি সবগুলোকে চলক ধরে নেব। আমি কিন্তু এইরকম কথাবার্তা গত ক্লাসও তোমাদের বলছি। তাহলে এখানে যে এক্স আছে, এই এক্স ছাড়া বাকি যা কিছু আছে সেটা ওয়াই জেড। এখানে কিন্তু ওয়াই চলক, জেডও চলক, তাই না? নর্মাল সেন্সে আমরা যে পড়ি এক্স চলক, ওয়াই চলক, জেড চলক, সবগুলোই হলো চলক। বাট আমরা যেই কাজটা করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেই জিনিসটা আমাদেরকে বলে যে আপনি এক্স ছাড়া বাকি সবগুলোকে চলক ধরতে হবে, বাকি সবগুলোকে ধ্রুবক ধরতে হবে। তার মানে এক্স শুধুমাত্র চলক, এক্স ছাড়া বাকি যা কিছু আছে সবগুলো হলো ধ্রুবক। তো আমরা এখানে এক্সটাকে হলো যদি চলক ধরি এবং বাকিগুলোকে যদি ধ্রুবক ধরি, তাহলে এটাকে আমি কীভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি? আমি হলো এখানে ধরো ওয়াই জেড এগুলাকে নিয়ে নিলাম আমার কি থাকে ডি ডিএক্স আর হলো এক্স কিউব। তাহলে এখানে ওয়াই জেড থাকলো, আর এক্স কিউবকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এটা 3x স্কোয়ার হবে, নো, তাহলে এটা হবে 3x স্কোয়ার ওয়াই জেড। দ্যাট ইজ দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তার মানে একসাথে যদি অনেকগুলো চলক থাকে আমরা সেটার মধ্যে শুধুমাত্র যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেইটাকেই হলো চলক হিসেবে কনসিডার করব, বাকি সবগুলোকে আমরা ধ্রুবক হিসাবে নিয়ে নেব। ঠিক আছে, সো খুব ইজি একটা জিনিস, তাই না? সো এটা একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা হালকা করে বলে রাখলাম আর কি, আসলে খুব বেশি ইন ডিটেলস তোমাদের এটা হলো জানার প্রয়োজন আছে বলে মনে করতেছি না, কারণ তোমরা এটা ম্যাথেই পড়বা। আমরা এখানে ফিজিক্সে আমাদের যতটুকু লাগে ততটুকুর জন্য আসলে আমি এতক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশনে যা পড়াইছি দ্যাটস এনাফ। ঠিক আছে, এখন আসো এখানে একটা টার্ম আছে ভেক্টর অপারেটরের ব্যবহার। সো বিফোর উই লার্ন ভেক্টর অপারেটর, আমরা ফার্স্টে জাস্ট দ্য টার্ম অফ অপারেটর এই জিনিসটা কি। সো দ্য টার্ম অফ অপারেটর এই জিনিসটা মানে কি? সো অপারেটর জিনিসটা মানে কি এটা তুমি আমরা সবাই জানি। অপারেটর মানে হলো টু অপারেট। ধরো তুমি এরকম অনেক পড়ছো যে ইঞ্জিন অপারেটর, তার মানে যে ইঞ্জিন চালায় সে হলো ইঞ্জিন অপারেটর। মেশিন অপারেটর, যে মেশিন চালায় সে হলো মেশিন অপারেটর। তুমি সবচেয়ে কমন যেটা শুনছো সেটা হলো কম্পিউটার অপারেটর। তাহলে কম্পিউটার অপারেটর কি? যে হলো কম্পিউটার চালায়। ঠিক আছে, তার মানে অপারেটর হলো যে চালায়। এখন আসো অপারেটর মানে হলো যে চালায়। সো নর্মালি যদি তোমাদেরকে বলি যে তুমি একজন কম্পিউটার অপারেটর নিয়ে রাখছো তোমার বাসার কোনো কাজে অথবা তোমার অফিসের কোনো কাজে, তুমি একজন কম্পিউটার অপারেটর নিয়ে রাখছো, বাট তোমার বাসায় কম্পিউটার নেই বা তুমি সেই অপারেটরকে কম্পিউটার দাও নাই। তাহলে তুমি কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে রাখছো কিন্তু অপারেটরকে হলো কম্পিউটার দাও নাই। তাহলে সে কি অপারেট করতে পারবে? পারবে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা
মানে সলিউশনে আসতে পারি, একটা ডিসিশনে আসতে পারি যে অপারেটর হলো এমন জিনিস যে নিজে নিজে অপারেট করতে পারে না, তাকে অপারেট করার জন্য অন্য কোনো কিছু আসা লাগে। যেমন কম্পিউটার অপারেটর, সে অপারেট করার জন্য কম্পিউটার লাগবে। উইদাউট কম্পিউটার একজন কম্পিউটার অপারেটর কখনো অপারেট করতে পারবে না। তাহলে ম্যাথ বা ম্যাথমেটিক্সে আমরা এই যে অপারেটর পার্টটা, এটা একটা ম্যাথমেটিক্সের পার্ট। সো এই ম্যাথমেটিক্সে অপারেটর বলতে যেটা বোঝায় যে এমন কিছু গাণিতিক রাশি যেগুলো আসলে তোমার নিজে কোনো কাজ করতে পারে না, কিন্তু তার সাথে আমরা যদি নেসেসারি যেসব জিনিস লাগে সেগুলোকে বসাই দিই, সেই ভ্যালুগুলো বসাই, সেই মানগুলো বসাই, তখন সে একটা রেজাল্ট দেয়। তার মানে তার নিজে কোনো রেজাল্ট দেয় না, সিম্পল সে, তার সাথে কোনো মান নাই, তার সাথে কোনো নাম্বার নাই, সে কোনো রেজাল্ট দিবে না। কিন্তু যখনই তুমি তার সাথে কোনো একটা নাম্বার জুড়ে দাও তখন সে রেজাল্ট দেয়। এটাই বলছে যে গাণিতিক প্রকাশ বা চিহ্নের দ্বারা একটি রাশিকে অন্য একটি রাশিতে রূপান্তর করা যায়, তাকে আমরা অপারেটর বলি। ঠিক আছে, বাট সে নিজে নিজে কাজ করতে পারে না। ম্যাথমেটিক্স এরকম অসংখ্য অপারেটর আমরা পড়ে আসছি। আমি একদম যদি বলি, তোমাদের রিসেন্ট যেগুলো পড়ে আসছো, সাইন, কস, টেন, লন, ই, আচ্ছা ই না, লগ, তারপর হলো আর কি কি পড়ছো ছোটবেলায়, আর পড়ে আসছো প্লাস মাইনাস, গুণ, ভাগ, যা পড়ছো অল আর অপারেটর। তুমি এখানে চিন্তা করো, শুধু সাইনের কোনো রেজাল্ট আছে? শুধু সাইন বলতে কি বুঝো তুমি? কিছুই বুঝো না কিন্তু। বাট তুমি যখন সাইন 30 ডিগ্রি দাও তখন সে বলে হাফ। তুমি ক্যালকুলেটারে শুধু সাইন দিয়ে দেখো, এই যে হাতে ক্যালকুলেটর নাও, নিয়ে শুধু সাইন দিয়ে দেখো। ধরো তুমি দিলা তুমি দিলা সাইন, সে কোনো ভ্যালু দিবে? নর্মালি দিবে না। তোমার ক্যালকুলেটারে একটা অ্যান্সার সেট করা আছে দেখে সে বাই ডিফল্ট অ্যান্সারকে নিবে। শুধু সাইন যদি থাকতো সে কোনো ভ্যালু দিত না। তুমি শুধু লন নাও, সে হলো অ্যান্সারকে সাথে নিয়ে নিবে, কারণ তার এই ছাড়া কোনো একটা ভ্যালু ছাড়া সে অপারেট করতে পারে না। ঠিক আছে, তার মানে শুধু সাইনের কোনো কিছু নাই, কিন্তু সে অন্য কারোর সাথে বসতে পারে। তুমি ক্যালকুলেটারে শুধু যোগ দাও, সিনটেক্স এরর আসে, নর্মালি সিনটেক্স এরর আসবে। কেন? কারণ শুধু যোগের কোনো আসলে ভ্যালু নাই। তুমি যদি 5 + 10 দাও তখন সে 15 দেয়। তাহলে এখানে এই যোগটা হলো অপারেটর। 5 আর 10 অনেকভাবে অনেক মান হইতে পারে, কিন্তু 5 আর 10 কখন 15 হবে? 5 আর 10 ঠিক তখন 15 হবে যখন এই 5 আর 10-এর মাঝখানে একটা প্লাস থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি প্লাস দিবা না তখন 5 আর 10, ততক্ষণ পর্যন্ত 5 আর 10 15 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখানে প্লাস হলো একটা অপারেটর যে একটা রাশিকে অন্য রাশিতে কনভার্ট করছে। ক্লিয়ার? তাহলে এখানে বলা আছে যা পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা দেওয়া যায় তাকে অপারেটর বলে, যেমন হলো বর্গ, গণ, বর্গমূল, লগ, সাইন। সেগুলো সিম্পলি এগুলোর কোনো আসলে ভ্যালু নেই, কিন্তু এটার মাঝখানে বা এটার ভিতরে যদি তুমি কোনো কিছু দাও বা এর সাথে যদি তুমি কোনো কিছু দাও, সে একটা ভ্যালু দেয়। এই যে সে একটা ভ্যালু দিচ্ছে, এটাকেই বলা হয় অপারেট করা, কাজ করতেছে সে। ঠিক আছে, ওকে। এবার আসো ব্যবকলনীয় অপারেটর। সো আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশনকে আমরা দুইটা নামে ডাকতে পারি, একটা হলো অন্তরীকরণ আর একটা হলো ব্যবকলন। সো এই যে ডিফারেন্সিয়েশনের যে অপারেটরটা আমরা পড়ছি, এটা হলো ব্যবকলনীয় অপারেটর। তার মানে এটা একটা অপারেটর। সো এইটা অপারেটর, এই জিনিসটা মানে কি? এইটা যে অপারেটর, এই জিনিসটা মানে হলো এই যে বান্দা কিন্তু এইখানে সে কোনো ভ্যালু দিতে পারবে না, এইখানে সে কোনো রেজাল্ট দিতে পারবে না। তাহলে সে রেজাল্ট কখন দিবে? সে রেজাল্ট দিবে যখন তুমি এটাকে dy/dx দ্বারা সূচিত করবা। তুমি এটাকে যখন এই ফর্মে নিয়ে যাবা তখন সে একটা রেজাল্ট দিবে, আদারওয়াইজ সে রেজাল্ট দিবে না। অর্থাৎ এখানে y একটা ফাংশন আনার পরে সে একটা রেজাল্ট দিচ্ছে। তাহলে এটাই হলো ব্যবকলনীয় অপারেটর। ধরো তুমি শুধু এখানে dy/dx রাখছো, তুমি এখানে শুধু dy/dx রাখছো, সরি তুমি এখানে শুধু ddx রাখছো। এই ddx কে আমি যদি তোমাকে জিজ্ঞেস করে লিখে যে এই ddx = কত, তুমি কি আমাকে কোনো আনসার দিতে পারবা? তুমি আনসার দিতে পারবা কিনা তার আগে বলো, এখানে কি আনসার দেওয়া পসিবল না। এটার আসলে কোনো আনসার হয় না। তাহলে আনসার এই কোশ্চেনটাই হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, কেন হয় নাই? কারণ এটা তো একটা অপারেটর, সে তো এমনি আনসার দিতে পারবে না। কিন্তু আমি তোমাকে যদি বলি ddx of x², এটার আনসার কত,
তখন কিন্তু তুমি আমাকে বলে দিবা যে ভাই এটা আনসার 2x। তার মানে দেখছো অপারেটর নিজে নিজে কাজ করতে পারে না, কিন্তু তার সাথে যখন তুমি কোনো একটা ফাংশন দিয়ে দিছো তখন সে কাজ করা শুরু করছে। তাহলে এটাকেই বলা হয় ব্যবকলনীয় অপারেটর। অর্থাৎ একটা ভেক্টর রাশি একটা ডিফারেন্সিয়েশনের যে ডিডিএক্স, এই ডিডিএক্স নিজে নিজে কাজ করতে পারে না, তার সাথে কোনো একটা ফাংশন দিলে সে একটা কাজ করতে, সে একটা রেজাল্ট এনে দিচ্ছে। ঠিক আছে, ব্যবকলনীয় অপারেটরটা কি বুঝা গেছে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এরপর ডেল বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, এখানে বি দিয়ে দিছে, এটা অ্যাকচুয়ালি এরকম না, এটা হবে তোমার এরকম ডেল। এখন এইটা নিয়ে কিছু কথাবার্তা আছে। সর্বপ্রথম স্যার উইলিয়ামস হ্যামিল্টন, সর্বপ্রথম স্যার উইলিয়ামস হ্যামিল্টন। ঠিক আছে, এই যে স্যার উইলিয়ামস হ্যামিল্টন, আচ্ছা একটু বলি, এটা সিগনিফিকেন্স অনেক। ঠিক আছে, আমরা বলি সর্বপ্রথম হলো তোমার স্যার উইলিয়ামস হ্যামিল্টন। একটা ভেক্টর অপারেটর দেন যেটা এরকম। এটার মানে কি সেটা আমি পরে বলতেছি। তিনি এটাকে নাম করেন নেবলা, যে নেবলা অপারেটর, এটা একটা নাম নেবলা, তিনি এটাকে নাম করেন নেবলা অপারেটর। ওকে, এরপরে গিবস, তোমরা গিবসের মুক্ত শক্তির নাম শুনবা। তো সে এই ডেলটাকে পরবর্তীতে নামকরণ করেন ডেল। তার মানে এটার নাম নেবলাও হইতে পারে, ডেলও হইতে পারে। আমাদের বইগুলোতে টিল নাও নেবলা বেশি জনপ্রিয়, টিল নাও। তাহলে এই নেবলা কি? এটা একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, তো এই নেবলা এটা যদি একমাত্রিক হয়, তার মানে হলো শুধু ডিডিএক্স ইন্টু আই। এটা একটা ভেক্টর অপারেটর। শুরুর কথা হলো এটা একটা ভেক্টর অপারেটর। এই যে আগেরটা পড়ছো তুমি ব্যবকলনীয় অপারেটর, তার মানে এখানে ব্যবকলন থাকবে। আর ভেক্টর অপারেটর মানে কি? এখানে ভেক্টর রাশির যেই কন্ডিশন, যেমন ভেক্টর রাশির কন্ডিশন কি? মান এবং দিক লাগবে, মান অ্যান্ড দিক। আর যখন অপারেটর আসবে, অপারেটর তো নর্মালি নিজে নিজে মান দিতে পারে না, কারণ মান তো হলো তুমি তার সাথে কোনো একটা ফাংশন দিলে সে মান দিবে। তাহলে যে ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরের কাজ কি? এই ভেক্টর অপারেটরের কাজ কি? সে হলো দিকটা ডিনোট করে দিবে, দিক, এবং সেখানে তুমি কোনো একটা ফাংশন বসালে সে মানও দিবে। তাহলে ফাংশন বসানোর আগ পর্যন্ত সে দিক দিবে। আর তুমি যদি এখানে ফাংশন যুক্ত করে দাও, তাহলে সে মান দিবে। নর্মালি সে হলো দিক দেয়। তুমি এখানে কোনো ফাংশন যুক্ত করে দিলে, যদি ফাংশন অ্যাড করো, তখন সে মান দিবে। ফাংশন যুক্ত করলে সে একটা মানও দিবে, সে হলো মান দিবে। ঠিক আছে, নর্মালি সে দিক দিত, বাট তুমি যাকে ফাংশন অ্যাড করে দিলে সে মান দিবে। তার মানে সে মান এবং দিক ভেক্টরের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হলো ফুলফিল করে। তাহলে এই যে এখানে শুধু এক্স আছে, এক্স মানে কি? সে জাস্ট একটা দিকে যায়, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে যায়। তাহলে এই যে সে শুধু এক্স অ্যাক্সিসের দিকে গেল, শুধুমাত্র এক্স অ্যাক্সিসের দিকে গেল। এটা মানে কি? এটা মানে সে হলো ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক। সে শুধু একদিকে যায়। এই ডেল এটা হইতে পারে দ্বিমাত্রিক, যদি তুমি এখানে ddx অফ i এটা দাও, প্লাস হলো dy অফ j এটা দাও। তাহলে এটা যদি দাও, তাহলে সে কি? তাহলে সে হলো দ্বিমাত্রিক, অর্থাৎ তার এখানে x আছে। আমরা একটু ছোট করে দিই। সেখানে সাপোজ x আছে এবং yও আছে। ঠিক আছে, এদিকে i আমরা জানি, এদিকে হলো i আর এদিকে হলো j। তাহলে এটা একটা হলো টু ডাইমেনশনাল ডেল অপারেটর। আর এটাকে আমি যদি থ্রি ডাইমেনশনাল বলি,
তাহলে এখানে হবে ddx of I dy of j and ddz of k। তার মানে এখানে এক্স ওয়াই জেড তিনটা জিনিসই আছে, তিন দিক বরাবরই সে কাজ করে। সে সাপোজ সে এখানে এক্স বরাবর কাজ করে, সাপোজ সে এখানে ওয়াই বরাবর কাজ করে, ঠিক আছে, সাপোজ সে এদিকে জেড বরাবর কাজ করে। তার মানে আই ডট জে ডট হলো কে তিন দিক বরাবর কাজ করে। তাহলে এরকম তিন দিক বরাবরই যদি কাজ করে, এটা হলো, এটাকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল বা হলো ত্রিমাত্রিক। সেই তিনটা ভাবেই হলো ডেল অপারেটর হইতে পারে, ঠিক আছে। এবার এই ডেল অপারেটরের ব্যবহার কি? এই ডেল অপারেটর আমরা কোথায় ব্যবহার করব? ওই যে আমরা বলছি আজকের ক্লাসে আমরা পড়ব গ্রেডিয়েন্ট, ওই যে বলছি আজকের ক্লাসে আমরা পড়ব ডাইভারজেন্স, ওই যে আমরা বলছি পড়ব কার্ল। এই তিনটা জিনিসই আমরা হলো ডেল অপারেটরের মাধ্যমে ব্যবহার করি। এবং তুমি যত হায়ার লেভেলে উঠবা, তুমি যদি হলো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসো বা ত্রিমাত্রিক কোনো কিছু অ্যানালাইসিস করো, লাইক তুমি ফিজিক্সে পড়তেছো আর ম্যাথমেটিক্সে পড়তেছো বা রিসার্চও যদি তুমি করো ইন ফিউচারে, তোমার কিন্তু এই জিনিসটা বারবার আসবে। এই যে ডেল অপারেটর, এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক যে জিনিসগুলো, এগুলো হলো বারবার আসবে। আমরা এগুলো অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আমরা পড়বো, আমাদের খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। কারণ আমি বিশ্বাস করি সময়ের কাজ সময়ে করতে হয়। এখন তোমার বসে ভার্সিটি লাইফের জিনিসপত্র পড়ার তো কোনো দরকার নেই, তাই না? এখন আমাদের লাইফে যতটুকু লাগে আমরা ঠিক ততটুকু পড়বো, ওকে। কারণ তোমার আসলে ফিজিক্স ছাড়া আরও অনেক সাবজেক্ট আছে, সব কিছুই তোমার পড়া লাগবে, ঠিক আছে। তাহলে এই যে পদার্থবিজ্ঞান, এখানে যে বি লিখছে, এটা বি না, এই যত জায়গায় বি আছে সব জায়গায় হবে ডেল, সব জায়গায় হবে ডেল, বা এটাকে নেবলাও বলা হয়, ঠিক আছে। সো অনেক জায়গায় আবার একটু অন্যরকম করে দিছে, আমি বলে দিই। সো অনেক জায়গায় এটাকে হলো ডেল দিছে, ডেল, আর এইটাকে হলো নেবলা বলছে আর কি। সো কিছু বই অনুসারে বা নর্মাল যে ফিজিক্স অনুসারে দুইটাই আসলে সেম, ঠিক আছে। যেটাকে ডেল বলে সেটাকে নেবলা বলে, জাস্ট নেবলার মধ্যে ডিফারেন্স হলো নেবলা হলো ভেক্টর কোয়ান্টিটি। তো আচ্ছা, আমরা আমাদের ক্লাসের সুবিধার্থে তাইলে ডেল না বলে নেবলাই বলি, যেহেতু মোস্ট অফ দ্য বইয়ে তোমাদের লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে হলো এটাকে নেবলা দ্বারা উপস্থাপন করছে, আমরা নেবলাই বলি। তো এই যে নেবলা অপারেটর, এই নেবলা অপারেটরের ব্যবহার কোথায়? এখানে সেই ব্যবহারগুলো বলছে, যদি আমি তোমাদেরকে বলে দিছি এগুলো আগে, যে নেবলার সাহায্যে তোমার তিনটি ভৌত রাশি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল, এগুলোর হলো কার্লের ডেফিনেশন দেওয়া যায়। এই তিনটা জিনিসের ডেফিনেশন দেওয়া যায়। এখন এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো আমরা কেন পড়বো? এগুলো আমরা পড়বো আমাদের বহুল প্রচলিত কিছু প্রবলেম সলভ করতে, লাইক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, অল আর ফ্যামিলিয়ার উইথ আস। আমরা সব কিছু হলো পড়ে আসছি আগে, তাই না? আমরা হলো সব কিছু আগে পড়ে আসছি। আচ্ছা, এরপর ম্যাক্সওয়েলের বিখ্যাত 4টা সমীকরণ আছে, এগুলা জাস্ট মনে রাখবা। তোমরা ম্যাক্সওয়েলের সমীকরণের কথা হলো পড়ছো কোথায়? যে ম্যাক্সওয়েলের তত্ত্ব, এটা হলো তোমরা পড়ে আসছো যে কেমিস্ট্রিতে হলো তোমরা ম্যাক্সওয়েলের সাথে পরিচিত হইছো পরমাণুর মডেলে গিয়ে, তাই না? তো সেই ম্যাক্সওয়েলের বিখ্যাত 4টা সমীকরণ আছে, সেই সমীকরণগুলো প্রতিষ্ঠায় হলো নেবলা ব্যবহার করা হয়। এখন যদি জিজ্ঞেস করো ভাই সমীকরণ কি, এইটা কিন্তু বলা যাবে না। সমীকরণ কি এটা আমার জানা লাগবে না, ওকে। তারপর হলো স্টোকসের উপপাদ্য, গাউসের উপপাদ্য, এগুলো নির্ণয়। তো স্টোকস, গাউস এগুলো আবার আমাদের লেভেলে আছে। তো স্টোকস আমি কখন পড়বো? স্টোকস নিয়ে আমি পড়াশোনা করব আমাদের পদার্থের যে গাঠনিক ধর্ম আছে, সেই পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে আমরা স্টোকস নিয়ে পড়াশোনা করব। অ্যান্ড দেন আমরা হলো গাউস নিয়ে কখন পড়াশোনা করব? গাউস নিয়ে আমরা পড়াশোনা করব আমাদের যে চলতড়িৎ বলছি, স্থির তড়িৎ। আমাদের যে স্থির তড়িৎ একটা চ্যাপ্টার আছে, যেটা 9-10 আমরা বেসিক আইডিয়া পাইছি, কুলম্বের বল, হ্যাঁ, মহাকর্ষ, কুলম্বের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বিভব, এই জিনিসগুলা এটাকে আরো ইন ডিটেলস ব্যাখ্যা করার জন্য বা এগুলোকে সহজে প্রুভ করার জন্য আমরা গাউসের ল ইউজ করি। সো সেই গাউসের ল আমরা পড়বো হলো ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 এখানে। তো এই সবগুলা ব্যবহার করতে আমার মোটামুটি
এই যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলোর ব্যবহার লাগে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এটাই তো পড়ার আজকে আমাদের উদ্দেশ্য, তাই না? সেটা বোঝার জন্য আমরা আরও কিছু বেসিক জিনিসপত্র পড়ে আসি। একটা জিনিস আছে স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। তো স্কেলার ক্ষেত্র কি, একদম সিম্পলি বলি, স্কেলার ক্ষেত্র হলো ধরো একটা ফিল্ড, স্কেলার ক্ষেত্র এরকম একটা ফিল্ড আছে। তাহলে এই যে স্কেলার ক্ষেত্র আছে, এই যে পয়েন্ট, এইটাকে প্রকাশ করার জন্য ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হইতে পারে এক্স, এটা হইতে পারে ওয়াই, এটা হইতে পারে জেড, এক্স ওয়াই জেড একটা পয়েন্ট আছে। সো এটাকে প্রকাশ করার জন্য আমার শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এই যে স্থানাঙ্কটা আছে এটাকে প্রকাশ করতে আমার শুধুমাত্র কি লাগে, শুধুমাত্র হলো মান লাগে এবং দিকের প্রয়োজন হয় না। এই ধরনের যেই জিনিসগুলো আছে, যে ফাংশনগুলো আছে, এটাকে আমি বলি স্কেলার ফিল্ড। ঠিক আছে, এই ফাংশনগুলো যেই তলে অবস্থিত সেই তলকে আমরা বলি স্কেলার ফিল্ড। যেমন তুমি যদি তাপমাত্রা নির্ণয় করো, এখানে তোমার দিকের কোনো প্রয়োজন হবে না। তুমি যদি কোথাও টাইম মেজার করো, সময়, এখানেও দিকের কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে যে আমরা দেখলাম তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে তুমি জানতে চাইবা যে এটা কোন দিকের তাপমাত্রা, জানতে চাইবে না। তুমি জাস্ট আমভাবে বলবা ওকে বাংলাদেশের তাপমাত্রা হলো এত। টাইম তুমি বলবা হ্যাঁ আমি ঢাকা শহরে আছি, এখন এতটা বাজে। এছাড়া কিন্তু তোমার দিকের কোনো প্রয়োজন হইতেছে না। তাহলে এগুলো হলো কি, এগুলো হলো তোমার স্কেলার ফিল্ড। আমরা স্কেলার ফিল্ড নিয়ে আরও অনেক কিছু জানবো। ঠিক আছে, আমরা আরও অনেক কিছু জানবো পরবর্তীতে। এরপর আসে আমাদের এই যে স্কেলার ক্ষেত্র। সো স্কেলার ক্ষেত্রের কথা বলছে যেটা আর কি, এই যে প্রথমত হলো পদার্থবিজ্ঞানে ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়। আচ্ছা সরি, আমি আগে স্কেলার ক্ষেত্রতে নিয়ে গেছি, তোমাদের ক্ষেত্র জিনিসটা বলি নাই। আচ্ছা তো আসো, ফিল্ড বা ক্ষেত্র বলতে আমরা কি বুঝাই। পদার্থবিজ্ঞানে ফিল্ড বা ক্ষেত্র বলতে বোঝায় নির্দিষ্ট জায়গায় কোন স্থানাঙ্ক, এটাকেই বলা হয় ক্ষেত্র। নির্দিষ্ট জায়গায় কোনো স্থানাঙ্ক, এটাকেই বলা হয় পদার্থবিজ্ঞানের ক্ষেত্র। জাস্ট নির্দিষ্ট পজিশনে কোনো স্থানাঙ্ক, এই যে নির্দিষ্ট পজিশনে আমরা ক্ষেত্র নিয়ে, তাহলে যে নির্দিষ্ট পজিশনে কোনো একটি স্থানাঙ্ক, এটা একটি স্থানাঙ্ক। সো কোনো একটা অবস্থানে বা কোনো একটা অঞ্চলে কোনো বিন্দুর স্থানাঙ্কের যে ফাংশন, সাপোজ এই ফাংশনটা হলো এক্স ওয়াই জেড, এটাকে আমরা বলবো ক্ষেত্র। এটাকে আমরা কি বলবো, ক্ষেত্র। সো এই ক্ষেত্র আবার দুই ধরনের হইতে পারে, একটা হলো স্কেলার ফিল্ড, আরেকটা হলো ভেক্টর ফিল্ড। কিছু ফাংশন আছে যেগুলো প্রকাশ করার জন্য, এরকম কোন একটা অঞ্চলে কিছু ফাংশন থাকবে যেগুলো প্রকাশ করার জন্য শুধু মানি এনাফ, দিকের প্রয়োজন হয় না, এদেরকে আমরা বলি স্কেলার ফিল্ড। আর যাদের মানের সাথে দিক লাগে তাদেরকে আমরা বলি ভেক্টর ফিল্ড। ওকে, আমরা বলবো না। তাহলে এখানে এই যে আছে তাপমাত্রা, তারপরে এই যে তড়িৎ বিভব, এগুলো সবই স্কেলার ফিল্ড। ঠিক আছে, কোনো কিছুর ঘনত্ব স্কেলার ফিল্ড, কারণ এগুলো প্রকাশ করার, এই যে যতগুলো টার্ম বলছে আমি সবসময় বলি যে স্কেলার ভেক্টর, এটা প্রকাশ করতে হলে আমার আসলে যে জিনিসটা দরকার সেটা হলো কমন সেন্স। তোমাকে যদি বলে নিচের কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি, ইউ হ্যাভ টু জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স, যে এই জিনিসটা, এই যে যেই টার্মটার কথা আমাকে বলছে সেই টার্মটাকে আমি শুধুমাত্র মান দিয়েই প্রকাশ করে দিতে পারি, নাকি এই টার্মটা প্রকাশ করতে আমার মানের সাথে দিকও লাগে। সো যেই সব টার্ম প্রকাশ আমি শুধুমাত্র মান দিয়েই করে ফেলতে পারি তাদেরকেই আমরা বলবো হলো স্কেলার, আর যাদেরকে প্রকাশ করতে আমার মানের সাথে দিকও লাগে তাদেরকে আমি বলি ভেক্টর। যেমন এই স্কেলার ভেক্টর নিয়ে তোমাদের ধরো কনফিউশন থাকে, এরকম একটা খুব ভালো একটা কোশ্চেন আসে, তোমরা হয়তো দেখে বুঝতেছো যে ব্যাক কি আঁকা ট্রাই করতেছি, তাই না? অনেকেই হয়তো আইডিয়া পাইছো কি আঁকা ট্রাই করতেছি। আমি একটা বক্স আঁকা ট্রাই করতেছি, সিম্পল একটা বক্স আঁকা ট্রাই করতেছি। এরকম। সো এটা একটা ঘনবস্তু, তাই না? এটা একটা ঘনবস্তু, সিম্পলি দেখা যাচ্ছে এটা একটা ঘনবস্তু। ওকে, তোমাদের একটা অপশন আসে সব সময়, এই ঘনবস্তুতে তোমাদের কাছে একটা কোশ্চেন আসে যে ক্ষেত্রফল মানে এরিয়া
এবং আয়তন মানে হলো ভলিউম, এই দুইটার মধ্যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। তোমরা যারা ক্লাসে আসো, তোমরা হলো যারা এটা ভিডিও দেখতেছো, পজ করে একটু ব্যাক কমেন্টে জানাও। আমরা যেটা বলতে চাইতেছি সেটা হলো এরিয়া অ্যান্ড ভলিউম হুইচ ইজ স্কেলার অ্যান্ড হুইচ ইজ ভেক্টর। সো এরিয়াটা কিন্তু ভেক্টর, আর ভলিউম যেটা এটা হলো স্কেলার। এরিয়া যে ভেক্টর সেটা তুমি কই থেকে জানো? এরিয়া যে ভেক্টর রাশি সেটা হলো এরিয়া বের করতে গেলে তোমার a ক্রস b লাগে। আর ভলিউম যে স্কেলার এটা তুমি কিভাবে বের করো? এটা হলো a ডট b ক্রস c। সো নাও you can ask me যে what is abc। সো এটা হলো a, এটাকে আমরা সাপোজ ধরলাম b, এটাকে আমরা ধরলাম c, এরকম তিনটা বাহু আর কি। এখন দেখো তুমি যখন এরিয়া নির্ণয় করতে গেছো, তুমি যখন কি নির্ণয় করতে গেছো? এরিয়া নির্ণয় করতে গেছো। এটা তো আমরা ফর্মুলা আকারে দেখলাম, তাই না? তুমি যখন এরিয়া নির্ণয় করতে গেছো তখন তুমি যেই কাজটা করছো ভাইয়া, তখন তুমি যেই কাজটা করছো এরিয়া নির্ণয় করতে গিয়ে তুমি হলো ক্রস গুণফল ইউজ করছো। সো এটা একটা ভেক্টর রাশি। ভলিউম নির্ণয় করতে গিয়ে ডট গুণফল ইউজ করছো। আমরা জানি ডট গুণফলের রেজাল্ট হলো স্কেলার। সো এটা একটা স্কেলার রাশি। এখন তুমি ব্যাকে বলো এইটা ছাড়া আমরা কেমনে বুঝবো কোনটা ভেক্টর কোনটা স্কেলার? এটার একটা পদ্ধতি আছে, খুব কমন সেন্স ইউজ করি, যে ভাই বললাম কমন সেন্স। সেটা হলো এই যে একটা আয়তাকার ঘনবস্তু, তুমি যদি এটার আয়তন নাও, তোমাকে কেউ জিজ্ঞেস করবে এটা কোন দিকের আয়তন। আয়তন মানে আমরা বুঝতে পারি যে এটা পুরো জিনিসের আয়তন। কি এটা? এই পুরো জিনিসটার আয়তন। তার মানে একটা জিনিস আছে সেটার আয়তন। কিন্তু এই জিনিসটারই যদি তুমি ক্ষেত্রফল বলো, এটা যদি পিওর ঘনবস্তু না হয়, এটা দেখতেছো এটা একটা আয়তাকার ঘনবস্তু, পিওর ঘনবস্তু না, এ বি সি তিনটা ডিফারেন্ট, তখন তোমাকে সে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোন তল নিছেন, আপনি কোন দিকের তল নিছেন, আপনি কি এই তল নিছেন? আচ্ছা সরি, সো আপনি কি এই তল নিছেন নাকি এই তল নিছেন, এই তল নিছেন নাকি হলো এই তল নিছেন? দেখো তল কিন্তু অনেকগুলা, এখানে 6টা তল থাকে, আমরা জানি ঘনবস্তুতে 6টা তল থাকে। তাহলে সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, সে কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে ভাইয়া আপনি কোনটা নিছেন। বোথ আর ডিফারেন্স। ওকে, আমি একটু আলাদা করার ট্রাই করি। আমি কালার দিই, ঠিক আছে, এরকম। সো দেখো, ওকে, জাস্ট বুঝার ট্রাই করো, আমি জাস্ট এরিয়া বোঝানোর জন্য। এরকম আমি যদি আরেকটা ফিল্ড নেই, জিনিসটা এরকম হইতে পারে। তাহলে দেখো প্রত্যেকটা জিনিস কি আলাদা না? তাহলে এখানে 6টা এরিয়ার ক্ষেত্রফল 6 রকম হবে। আমি এই নিচে চাইলে ক্ষেত্রফল নিতে পারি, এটা একরকম হবে, এটা একরকম। তার মানে কোন জায়গার ক্ষেত্রফল নিচ্ছি ইটস ইম্পর্টেন্ট। সো যখনই এটা ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমি কোন জায়গার ক্ষেত্রফল নিচ্ছি, তখনই এটা কি রাশি? ভেক্টর রাশি। আমাকে স্পেসিফিক জায়গাটা স্পেসিফাই করতে বলে, তখনই এটা ভেক্টর রাশি। ঠিক আছে, আমি যদি এই পাশ নিই তখন আমার জিনিসটা হয়ে যায় এরকম। ওকে, এরকম। মানে কোন পাশের ক্ষেত্রফল নিতেছি ভাইয়া, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল একটা কি রাশি? ভেক্টর রাশি। এইভাবে আমি যদি এই যে এই বরাবর নেই, আমি যদি এই যে তোমার এই বরাবর নেই, তখন একটা হবে। এই যে আমি যদি এই বরাবর নেই, তখন একটা হবে। মানে প্রত্যেকটা তলে আলাদা আলাদা আমি ক্ষেত্রফল পাবো। তার মানে তোমাকে ক্ষেত্রফলের সময় জিজ্ঞেস করবে যে আপনি কোন দিকের ক্ষেত্রফল নিছেন ভাই, আপনি কি আপনার ইচ্ছা মতো নিছেন নাকি আপনি কোন দিকে নিছেন। কিন্তু আয়তনের ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে না। দ্যাটস ওয়াই ক্ষেত্রফল হলো কি রাশি? ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি, আর আয়তন হলো স্কেলার রাশি। ঠিক আছে, ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি, আয়তন হলো স্কেলার রাশি। এই যে আমরা জিনিসটাকে এরকম করতে পারি, আমরা এইরকম করতে পারি, এইরকম করতে পারি। দেখছো প্রত্যেকটা তলে আলাদা আলাদা ক্ষেত্রফল আছে, প্রত্যেকটা তলে আলাদা আলাদা ক্ষেত্রফল। আশা করি যারা এই যে এতটুকু পর্যন্ত বুঝলা, তোমাদের আর কোনো প্রবলেম হবে না কোনটা কি রাশি এটা নিয়ে। বুঝে গেছে?
তো এরকম 6টা তল আছে, 6টা তলে আলাদা আলাদা ক্ষেত্রফল আমি পাই। এই যে আমি 6টা কালার করে 6টা তল দিছি। তো এটা কীভাবে ড্র করছি এটা দেখলে তোমরা বুঝতে পারবা, এমনি একবারে তাকালে হিবিজিবি লাগতে পারে। সো এইটা হলো কি রাশি, এই জন্য ক্ষেত্রফল হলো তোমার ভেক্টর রাশি অ্যান্ড আয়তন হলো কি স্কেলার রাশি। তাহলে এটাই বলছি, স্কেলার ক্ষেত্র হলো কোনো ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয়, কোনো ক্ষেত্রের সাথে আমরা যদি স্কেলার গুণ হয় সবগুলা, ধরো আমার কাছে এক্স ওয়াই জেড আছে একটা স্থানাঙ্ক, এখানে এক্স এর সাথে 5 গুণাকারে আছে, ওয়াই এর সাথে 3 গুণাকারে আছে, জেড এর সাথে 4 গুণাকারে আছে, যা গুণাকার আছে সব হলো স্কেলার, সব হলো কি স্কেলার। তাহলে এই জন্য এই ফিল্ডটা কি হবে, স্কেলার ফিল্ড হবে। তো এগুলার এক্সাম্পল আমরা দিছি। সিমিলারলি আমি যদি হলো ভেক্টর ফিল্ডে যাই তাহলে কি হবে, ভেক্টর ফিল্ড হলো ওই যে এক্স ওয়াই জেড যেটা আছে এটার সাথে সংশ্লিষ্ট সবগুলা যদি হলো ভেক্টর হয়, সবগুলা যদি কি হয় ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে এটা ভেক্টর রাশি। ধরো এক্স এর সাথে আমি দিলাম আই, এক্স এর সাথে আমি কি দিলাম আই, ওয়াই এর সাথে জে, তার মানে এই যে আমার ফাংশন ছিল এক্স ওয়াই, তার সাথে এখন আই আর জে চলে আসছে। তাহলে এই যে আমার ফাংশন এক্স ওয়াই এর সাথে আই জে আসলো, তার মানে কি ভেক্টর কোয়ান্টিটি গুণাকার আছে, দ্যাটস এটা একটা ভেক্টর রাশি। এই ফিল্ডটা হলো ভেক্টর ফিল্ড। তোমরা যে এরিয়াতে গেছো না ভাইয়া, তোমরা এরিয়াতে বলছো না, এই এরিয়া কখন এটা এ ক্রস বি একটা তলের এরিয়া, বি ক্রস সি আরেকটা তলের এরিয়া। তো কখনো তুমি হয়তো এরিয়া নিচ্ছ এক্স আর ওয়াই নিয়ে, কখনো তুমি এরিয়া নিচ্ছ ওয়াই বরাবর আর জেড বরাবর। তাহলে দিকটা ইম্পর্টেন্ট। সেটা একটা কি রাশি, এটা একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র আমরা বলতে পারি, তাই না? এবং এখান থেকে যে রাশিগুলো আসে সেগুলো হলো ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি ক্লিয়ার হইছো? তার মানে কোনো ক্ষেত্রের প্রতিটা বিন্দুর সাথে যদি হলো ভৌত গুণ আকারে ভেক্টর থাকে, তাইলে যে রাশিটা হয় সেটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এবং যে ফিল্ডটা হয় সেটা একটা ভেক্টর ফিল্ড। আশা করি আমরা স্কেলার ফিল্ড ভেক্টর ফিল্ড বুঝে ফেলছি। আমি আরো সহজ করে এক্সাম্পল দিতে পারি বেশ কিছু। লাইক তুমি ধরো কোনো একটা জায়গায় পানি প্রবাহিত হইতেছে, কোনো একটা জায়গায় কি হইতেছে পানির প্রবাহ হইতেছে, এরকম নীল নীল পানি হলো প্রবাহিত হইতেছে কোনো একটা নদীতে। তাহলে এই যে পানির প্রবাহের দিক, পানির প্রবাহের দিক এটা একটা কি, এটা একটা ভেক্টর রাশি, কারণ পানি কোন দিকে প্রবাহিত হইতেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, পানি কোন দিকে প্রবাহিত হইতেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এই যে পানির প্রবাহ এর সাথে দিক রিলেটেড, তাহলে পানির প্রবাহ, তাহলে পানির প্রবাহের যে ফিল্ড এটা একটা ভেক্টর ফিল্ড, তাহলে পানির প্রবাহের যে ফিল্ড এটা একটা ভেক্টর ফিল্ড। তাহলে স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, এরপর আমরা হলো গ্রেডিয়েন্টে যাই। তো গ্রেডিয়েন্ট জিনিসটা কি, গ্রেডিয়েন্ট জিনিসটা কি এইটা বোঝার আগে আমি আগে জানি যে গ্রেডিয়েন্ট আমার কোথায় কাজে লাগবে। এই যে গ্রেডিয়েন্টটা আমরা শিখতেছি এটার বাস্তব জীবনে ব্যবহার কোথায়, এটা আমার জন্য আগে জানা ইম্পর্টেন্ট। কারণ বাস্তব জীবনের ব্যবহার যদি আমি না জানি তাহলে আমি গ্রেডিয়েন্ট কেন শিখতেছি, এটা মানে কেমনে গ্রেডিয়েন্ট বের করতে হয়, ইটস ভেরি ইজি। তোমরা এখন যারা একটু কম বুঝবা ভাইয়া সেম ভিডিও তোমরা এখন দেখার পর ম্যাথের ডিফারেন্সিয়েশন যখন শেষ করবা, ডিফারেন্সিয়েশন পার্টটা যখন শেষ করবা, ধরো মাঝামাঝি যাবা বা ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমার বেসিক আইডিয়া হবে, তখন এসে আবার দেখো, দেখবে যে তোমার কাছে এটা একদম ইজি লাগে যে এটার থেকে সহজ জিনিস আর নাই। বাট আমরা এটা একদম কলেজ লাইফ শেষ করার পরেও আমি যখন অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে ভাইয়া গ্রেডিয়েন্ট কি, এটার বাস্তব জীবনে ইউজ কি, তখন আমরা জানি না, তারা বলে জানি না, তারা এটার কোনো আসলে ভালো কোনো অ্যান্সার দিতে পারে না। সো আমরা একটু আমরা যারা ক্লাস করতেছি আমরা একটু ট্রাই করি যে এটার একটা সুন্দর আনসার দেওয়ার জন্য। তো ধরো তোমার কাছে একটা পাহাড় আছে, এরকম একটা পাহাড়, এর কি পাহাড় হয়েছে? হয় নাই, তাই না? সুন্দর করে একটা পাহাড় আঁকি। আচ্ছা, এটা অনেকটা পাহাড়ের মতো দেখা যায় একটু একটু, তাই না? যারা পাহাড়ে গেছে, আচ্ছা খুব সুশৃঙ্খল পাহাড়। এখন ধরো পাহাড়ের হাইস্ট পয়েন্ট, এটা হলো পাহাড়ের ম্যাক্সিমাম পয়েন্ট, পয়েন্ট। এই যে ম্যাক্সিমাম পয়েন্টের উচ্চতা, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি তার একা পাহাড়ে ঘুরতে যাবো না, তুমি হলো নিয়ে গেছো তোমার একটা গ্যাং। সো তোমরা এখানে পাহাড়ে গেছো ঘুরতে, তাহলে এই যে তোমাদের মধ্য থেকে যে পাহাড়ের উচ্চতা, সাপোজ এটা h,
এখন এই ছইলে কি তুমি লাভ দিয়ে পাহাড়ে এই দিক দিয়ে উঠে যেতে পারবা? পারবা না, কিন্তু তোমার হলো সহজবোধ্য রাস্তা খুঁজে বের করতে হবে। তো ধরো তোমার কাছে অনেকগুলো অপশন আছে, লাইক এটা হলো অপশন 1, আচ্ছা আমি ও দিয়ে দেই, এটা 1 দিয়ে দেই, হ্যাঁ এটা হলো অপশন 1। তুমি এই দিক দিয়ে হয়তো উঠতে চাইতে পারো, এটা অপশন 2। তুমি হয়তো এই দিক দিয়ে উঠতে পারো, এটা অপশন 3। অ্যান্ড আরও অনেক সামনে পিছিয়ে দিয়ে উঠে তোমার কাছে আরও অনেক অপশন, ধরো 4-5টা অপশন তোমার কাছে চলে আসছে। তুমি চাইতেছো, তুমি কি চাবা বলো? তুমি বসে বসে কিন্তু নিচে চিন্তা করবা, এখানে বসে বসে তোমরা তোমাদের ফ্রেন্ডরা মিলে সবাই আড্ডা দিবা আর বসে বসে চিন্তা করবা যে তোমাদের আড্ডার মেইন উদ্দেশ্য কি হবে। আড্ডার মেইন উদ্দেশ্য হলো চিন্তা করা। কি নিয়ে চিন্তা করা? যে এই পাহাড়ে কত দ্রুত উঠা যায়। তাহলে এই যে বিভিন্ন পথ, এগুলো হলো স্কেলার ক্ষেত্র, তাই না? এই যে বিভিন্ন পথ তুমি পাইছো, এগুলো হলো স্কেলার ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্র, তাহলে এই যে স্কেলার ক্ষেত্র আছে, এই যে স্কেলার ক্ষেত্র আছে, এই স্কেলার ক্ষেত্র থেকে তুমি যেটা বের করতে চাইতেছো সেটা হলো কত দ্রুত উপরে উঠা যায়। তাহলে এই পাহাড়ে কত দ্রুত উঠা যায়। তাহলে গ্রেডিয়েন্ট হলো এমন একটা জিনিস, সে তোমাকে এই জিনিসটা সহজ করে দিবে, সে তোমাকে সহজ রাস্তা দেখাই দিবে। তাহলে সে কি করে? সে হলো স্কেলার ক্ষেত্র কত দ্রুত পরিবর্তন হয় সেটা বের করে, পরিবর্তন হয় সেটা বের করে। স্কেলার ক্ষেত্র কত দ্রুত পরিবর্তন হয় সেটা বের করে। তার মানে তুমি এখানে যদি জিনিসটাকে টাইমের যদি একটা ফাংশন রেডি করে ফেলো, একটা স্কেলার ফিল্ড বানাই ফেলতে পারো, তখন তুমি এখান থেকে ইজিলি যেটা আইডেন্টিফাই করতে পারবা যে কত ফাস্ট তুমি এখান থেকে উপরে উঠতে পারতেছো। তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা কত ফাস্ট তুমি এখান থেকে উপরে উঠতে পারতেছো। এই যে কত ফাস্ট তুমি এখান থেকে উপরে উঠতে পারতেছো, এটা আইডেন্টিফাই করবা এটা কি দিয়ে? গ্রেডিয়েন্ট দিয়ে। এখন তুমি বলবা ভাই পাহাড়ের ওখানে বসে কি আমি গ্রেডিয়েন্টের এত কিছু অ্যাপ্লাই করবো? হ্যাঁ করবা, তোমার কাছে যদি টাইমের ফাংশন থাকে তুমি করবা। আর এটা যত না পাহাড়ে কাজে লাগে, এই যে মহাকাশে এত জিনিসপত্র যাইতেছে, হ্যাঁ এই যে এত স্যাটেলাইট পাঠাইতেছে, এগুলো আসলে সবাই গ্রেডিয়েন্ট ফিল্ড দিয়ে ওরা ব্যাখ্যা করে, ঠিক আছে? এখন আচ্ছা আসো আমরা খুব বেশি ডিপে না যাই, জাস্ট বেসিক জিনিসটা বললাম। তার মানে হলো তোমার গ্রেডিয়েন্টের কাজ হলো কোনো একটা স্কেলার ক্ষেত্র কত দ্রুত পরিবর্তন হয়, কোনো একটা স্কেলার ক্ষেত্র কত দ্রুত পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা করা, ঠিক আছে? এই পরিবর্তন হইতে পারে দুই ধরনের, সবসময় পরিবর্তন দুই ধরনের হয়, একটা হলো হ্রাস, একটা হলো বৃদ্ধি। তাহলে বৃদ্ধি কখন হবে, হ্রাস কখন হবে? যখন তুমি ডাইভারজেন্সের দিকে যাবা, ডাইভারজেন্সের দিকে যাবা, ডাইভারজেন্স যেদিকে, সরি ডাইভারজেন্স কেন বলতেছি, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো দিক পাবা। আচ্ছা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের দিকে, তার মানে গ্রেডিয়েন্টের দিকে গেলে তোমার বৃদ্ধি পাবে। আর হ্রাস কখন পাবে? যখন তুমি গ্রেডিয়েন্টের বিপরীতে থাকবা। স্বাভাবিক কথা না? গ্রেডিয়েন্টের দিকে গেলে যদি বৃদ্ধি পায়, গ্রেডিয়েন্টের বিপরীতে গেলে কি হবে? গ্রেডিয়েন্টের বিপরীতে, গ্রেডিয়েন্টের বিপরীতে গেলে হলো হ্রাস পাবে। তাহলে গ্রেডিয়েন্টের দিকে গেলে বৃদ্ধি পায়, আর গ্রেডিয়েন্টের বিপরীতে গেলে সে কি হবে? হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা হ্রাস বৃদ্ধি বুঝতে পারবো। এবার একটা কথা ভাই, আপনি বলতেছেন স্কেলার ফিল্ড, মানে আপনি তো আমাদের পাগল করে দিবেন। সো কেন পাগল করে দেব? এই যে আপনি বলতেছেন ভাই স্কেলার ফিল্ড, নিয়ে আসছেন আপনি ভেক্টর ফিল্ড। আচ্ছা সরি, ওকে ওকে, এবার আপনি বলতেছেন স্কেলার ফিল্ড, কিন্তু নিয়ে আসছেন, নিয়ে আবার এখানে আসছে বলতেছেন দিক, এখানে আইসা আবার বিপরীত, বিপরীতে বলতে বিপরীত দিকে, এই যে এখানে আইসা আবার বলতেছেন হলো দিক। কনফিউশনের জিনিস না ভাইয়া? তাহলে দিক হলে তো সেটা ভেক্টর হয়ে যাবে। এই যে বিপরীতে বলতেছি, ইটসেলফ এটাও একটা দিক নিয়ে কাজ করে। তাহলে এই যে যখন দিকের কথা চলে আসতেছে, তাহলে আমরা দেখতেছি আমরা শুরু করতেছি স্কেলার নিয়ে, কিন্তু শেষ হচ্ছে কি দিয়ে? দিক দিয়ে। দিক আছে মানে ভেক্টর আছে, মান তো অবভিয়াসলি থাকবে। দিক আছে মানে ভেক্টর আছে, যে কোনো রাশিরই মান থাকে, আর দিক যদি থাকে তার মানে হলো এখানে একটা ভেক্টর জিনিস আছে। তাহলে এবার ভেক্টর আমরা কি, তার মানে আমরা জিনিসটা আরেকটা ডিসিশন এখান থেকে আসতে পারি কিনা? তোমরা একে বলো যে এখান থেকে আমরা আরেকটা ডিসিশন আসতে পারি কিনা? এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে আমরা ইনপুট হিসেবে কি দেব সেটা আমরা বুঝে গেছি, একটি স্কেলার ফিল্ড, তার মানে স্কেলার কোনো কিছু একটা। এন্ড এখানে আমরা আউটপুট হিসেবে কি পাবো? আউটপুট হিসেবে কি পাবো? আউটপুট হিসেবে আমরা পাবো হলো ভেক্টর, ঠিক আছে?
তার মানে গ্রেডিয়েন্টের কাজ হলো একটা স্কেলারকে একটা ভেক্টরে কনভার্ট করা, একটা স্কেলারকে একটা ভেক্টরে কনভার্ট করা। তাহলে স্কেলারকে ভেক্টরে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? স্কেলারকে ভেক্টরে কিভাবে কনভার্ট করতে পারি? এই যে কিভাবে কনভার্ট করতে পারি এইটার আগে আমরা একটু দেখি স্কেলারকে কিভাবে হলো ভেক্টরে কনভার্ট করতে পারি। সরি, এইটা কনভার্ট করার জন্য আমার ওই যে ভেক্টর গুণনের দুইটা ভাগ ছিল, একটা হলো ভেক্টরের সাথে স্কেলার গুণন, ভেক্টরের সাথে স্কেলার গুণন, সেই অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করতে পারি। ভেক্টরের সাথে স্কেলার গুণন, এরকম একটা জিনিস আমরা পড়ছি। তাহলে আমার স্কেলার রাশিটা কি? এই যে স্কেলার ফিল্ড, এই ফিল্ডটা আমি ধরি পাই। তাহলে আমি কিভাবে গ্রেডিয়েন্ট বের করতে পারবো? তাহলে আমি যদি লিখি গ্রেডিয়েন্ট অফ পাই, ইটস উইল বি ইকুয়াল এই যে নেবলা পাই, নেবলা পাই। তাহলে গ্রেডিয়েন্ট অফ পাই ইটস উইল বি ইকুয়াল নেবলা পাই, ইটস উইল বি ইকুয়াল নেবলা পাই। ক্লিয়ার? গ্রেডিয়েন্ট অফ পাই ইকুয়াল টু হলো নেবলা পাই। আচ্ছা, তো এবার আসো উপরের কথাগুলো পরে পড়ি আমরা। এই যে গ্রেডিয়েন্ট অফ পাই, গ্রেডিয়েন্ট অফ পাই ইকুয়াল টু হলো তোমার সরি, গ্রেডিয়েন্ট অফ পাই ইকুয়াল টু হলো ভাই তোমার নেবলা পাই। তার মানে দেখছো ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ দিলে সেটা আসলে ভেক্টরই হয়। তাহলে জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি? ddx বা d পাই dx i প্লাস হলো d পাই dy j প্লাস হলো d পাই dz k। d পাই dz k, ঠিক আছে? তাহলে সিম্পলি আমি এটা বের করে ফেলতে পারি। এবার আসে এই গ্রেডিয়েন্টের ইউজ কোথায়? গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য বলছে একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। তার মানে একটা গ্রেডিয়েন্টকে আমরা স্কেলার নিয়ে যাত্রা শুরু করি, দ্যাট ইজ আওয়ার স্কেলার ফাংশন। সো এটাকে আমরা স্কেলার, এটা আমাদের স্কেলার ফিল্ড। তাহলে এটা স্কেলার ফিল্ড হইতে পারে, স্কেলার রাশি হইতে পারে। এইটাকে আমরা ফাইনাল রেজাল্ট হলো আমার এই যে এতটুকু, এই ফাইনাল রেজাল্টটা কি? এই ফাইনাল রেজাল্ট হলো আমার ভেক্টর। তাহলে একটা স্কেলার ফিল্ডকে একটা ভেক্টর ফিল্ডে আমরা কনভার্ট করি কিসের মাধ্যমে? গ্রেডিয়েন্টের মাধ্যমে। তাহলে গ্রেডিয়েন্ট কি? গ্রেডিয়েন্ট হলো একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, একটা ভেক্টর রাশি। একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হলো একটা ভেক্টর ক্ষেত্র, অর্থাৎ একটা স্কেলার ক্ষেত্রের যে গ্রেডিয়েন্ট এটা হলো একটা ভেক্টর ক্ষেত্র। আচ্ছা, স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার, এই যে স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার, অর্থাৎ আমি যদি গ্রেডিয়েন্টের দিকে যাই তাহলে আমার বৃদ্ধি কি সর্বোচ্চ হবে। এই যে সর্বাধিক বৃদ্ধির হার, এটাই হলো ভেক্টর ক্ষেত্রের মান। তাহলে এই ভেক্টর ক্ষেত্রের মান যদি নেই, এটা হলো স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার পাবো আমরা। স্কেলার রাশির পরিবর্তন বিন্দুর স্থানাঙ্কের পরিবর্তনের উপর নির্ভরশীল। হ্যাঁ, স্কেলার রাশির পরিবর্তন হবে বিন্দুর যে স্থানাঙ্কের পরিবর্তন তার উপর নির্ভরশীল, নর্মাল একটা কথাবার্তা। গ্রেডিয়েন্টের নতির মাত্রা, যেহেতু এখানে আমরা দেখতেছি ডিফারেন্সিয়েশন আসছে ডাল, মানে নতির মাত্রা প্রকাশ করবে, এটা ট্রু করতেই পারে। ঠিক আছে, নতির মাত্রা প্রকাশ করে। ওকে, তো এরপরে আসো আমরা মোটামুটি অনেক অনেক বেসিক পড়ে ফেলছি, অনেক বেসিক পড়ে ফেলছি। এবার আমরা একটু যেই কাজটা করব সেটা হলো কিছু এক্সাম্পল দেখি। মনে রাখবে, এক্সাম্পল দেখার আগ পর্যন্ত আমার বা ম্যাথ প্র্যাকটিসের আগ পর্যন্ত আমার আমি যা পড়ছি এটার কোনো পূর্ণতা নাই। ঠিক আছে, এটার পূর্ণতা পাবে কিসের মাধ্যমে? এটার পূর্ণতা পাবে হলো তোমার ম্যাথ করার মাধ্যমে। ওকে, আচ্ছা, অন্য পূর্ণতা তোমাদের বাবার দরকার নেই, জাস্ট ম্যাথের পূর্ণতা নিয়ে পাবো। এখন এখানে একটি স্কেলার ফিল্ড আছে, তোমরা দেখতেছো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার। এটার সাথে কোনো ভেক্টর কোনো কিছু গুণাকারে আছে? নাই, তার মানে এটা একটি স্কেলার ফিল্ড। আমাকে বলছে -1 1 -1 বিন্দুতে নেবলা পাই এটা বের করতে। তাহলে নেবলা পাই মানে কি? গ্রেডিয়েন্ট অফ পাই। চলো তাহলে আমরা যদি বের করি, ওকে, তাহলে আমরা যদি বের করি গ্রেডিয়েন্ট অফ পাই, এই গ্রেডিয়েন্ট অফ পাই বা নেবলা পাই এটা মানে কি? তাহলে এটা মানে হবে আমাদের ddx i প্লাস ddy j
প্লাস হলো ডিডিজেড কে, তার সাথে আমার গুণাকারে থাকবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তারপর প্লাস ওয়াই জেড স্কোয়ার। এই বিন্দু নিয়ে তোমার ভাবা লাগবে না, আগে তুমি এটা করো, বিন্দু অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা আমি বুঝাচ্ছি এটা কেমনে। তাহলে ফার্স্টে আমরা এই ডিডি এক্স এইটার সাথে হলো এই পুরোটা নেব, এক্স স্কোয়ার ওয়াই, এগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এগুলো যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনই করবো, ওয়াই জেড স্কোয়ার, এখানে হলো আই। আচ্ছা তারপর হলো আমার ডিডি ওয়াই, তার সাথে আবার পুরোটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার জে, তারপর আমার ডিডি জেড, এখানেও সেম এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার, এটা হলো কে, এটা হলো আমার কে। আচ্ছা যদি এটা হয়, এখন আসো তোমার এখানে আমি কি লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার ওয়াই, তার মানে আমরা বলছি শুধু এক্স নিয়ে কম্পেয়ার করবো, বাকিগুলো বাদ। তাহলে ওয়াই এখানে একটা কনস্ট্যান্ট ওয়াই থাকুক, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 2x, এইখানেও পরেরটা তো এক্স আছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার তো থাকবেই, এক্সকে শুধু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1, তারপর এখানে কি নেই, এক্সের টার্ম নেই, তার মানে এটা 0। সো আমি লিখতে পারি এখানে এটার পরে আই। ওকে, এরপর পরেরটা, তার মানে ওয়াই নিয়ে কনসিডার হবে। বলো প্রথমে কি ওয়াই আছে, আছে, মানে এক্স স্কোয়ারটা ধ্রুবক, আর ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্সটা ধ্রুবক হিসাবে রাখবো, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2y, কারণ আমরা ওয়াই সাপেক্ষে করতেছি এখন, শেষেও ওয়াই আছে, তাহলে জেড স্কোয়ারকে রাখবো, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1, দ্যাট ইজ জে, এটা হবে জে, ঠিক আছে? এরপর জেড এর সাপেক্ষে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে শুরুতে আমাদের আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি শুরুতে থাকে, এক্সকে ডিফারেন্সিয়েশন কি আমি এখানে করবো জেড এর সাপেক্ষে, না, ওয়াই আছে, তার মানে এখানে জেড যুক্ত কোনো টার্ম নেই, তার মানে এই টার্ম 0, আমরা শুধু এখানে জেডকে ডিফারেন্সিয়েশন করবো, পরেরটা তো জেড নেই, তার মানে এই টার্মও 0। তাহলে কি আছে এখানে, এখানে আছে ওয়াই জেড স্কোয়ার, তার মানে ওয়াই হলো ধ্রুবক আর জেডকে ডিফারেন্সিয়েশন করলে 2z, তাহলে এটা হলো কে। এবার জিনিসগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে লিখে ফেলি। তাহলে আমার এখানে কি থাকে, আমার এখানে থাকে হলো 2xy মাইনাস ওয়াই স্কোয়ার আই, আমার এখানে থাকে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস হলো জেড স্কোয়ার, এটা হলো জে, আমার এখানে থাকে 2yz, এটা হলো কে। সো এটাই অ্যাকচুয়ালি আমার গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন অর দিস ফিল্ড, দিস স্কেলার ফিল্ড। এই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট আমার হলো এইটা। এখন আমাকে বলছে -1 -1 বিন্দুতে। আচ্ছা এটার জন্য আমি একটু কাজ করে নিই, ঠিক আছে? আমি একটু কাজ করে নিই এটার জন্য আমি একটু কাজ করে নিই। তাহলে আমি এটার জন্য কি কাজ করব? এটার জন্য আমি যেই কাজটা করব, ওকে সরি, এটার জন্য আমি যেই কাজটা করবো এগুলোকে একটু ছোট বানিয়ে নিই। ওকে ঠিক আছে, এনাফ। এখন এই বিন্দুতে আমার বের করতে হবে, তাই না? সো এই বিন্দুতে আমার বের করতে হবে। এখন এই বিন্দুতে আমি কিভাবে করব? এই যে আমি গ্রেডিয়েন্টটার মান পাইছি, এখন আমি জাস্ট এখানে লিখব গ্রেডিয়েন্ট অফ পাই, এইটা এখন হবে -1 1 -1 বিন্দুতে। তাহলে ইকুয়াল টু কি থাকবে? এই যে 2xy - y স্কয়ার, তাহলে x এর মান হবে -1, y এর মান হবে 1, z এর মান হবে -1। তার মানে এই যে ফাইনাল যে রেজাল্টটা পাইছি, এই যে আমরা ফাইনাল রেজাল্টটা পাইছি, তাই না? পাইছি না এখান থেকে ফাইনাল রেজাল্ট? এই যে আমরা যে ফাইনাল রেজাল্টটা পাইছি, এই ফাইনাল রেজাল্টে জাস্ট x এর জায়গায় 1, x এর জায়গায় -1, y এর জায়গায় 1 এবং z এর জায়গায় -1 বসাই দেব। তাহলে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, জিনিসটা কেমন আসে? 2 x এর জায়গায় -1, y এর জায়গায় 1,
মাইনাস ওয়ান স্কোয়ার আই প্লাস এক্সের জায়গায় মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় টু ইন্টু এক্সের জায়গায় মাইনাস ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়ান প্লাস জেড স্কোয়ার জায়গায় হলো মাইনাস ওয়ান স্কোয়ার, এটা হলো আমার জে প্লাস এখানে টু ওয়াই জেড আছে, তাহলে টু ওয়াইয়ের জায়গায় ওয়ান, জেডের জায়গায় কত মাইনাস ওয়ান, তাহলে এই পুরোটা হবে কে। তাহলে এখানে আমি লিখতে পারি টু ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, তার মানে মাইনাস টু আর মাইনাস ওয়ান, তাহলে কত হয় মাইনাস থ্রি আই প্লাস এখানে যদি আমরা দেখি মাইনাস ওয়ান স্কোয়ার তার মানে প্লাসের ওয়ান, মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এর প্লাস, তাহলে ওয়ান প্লাস টু থ্রি প্লাস ওয়ান ফোর, তাহলে এখানে হবে ফোর জে। এখানে আমরা যদি দেখি টু ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে মানে মাইনাস টু কে। দ্যাট ইজ আওয়ার আনসার at point -1 খুব সহজ একটা জিনিস, আমরা খুব সহজভাবে এভাবে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারি, কোনো কিছুর গ্রেডিয়েন্ট আমরা খুব সহজে এভাবে নির্ণয় করতে পারি। এরপর হলো আমার আছে গ্রেডিয়েন্টের আরো একটা সমস্যা, এটা দেখলে আমরা সবাই ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটার জন্য তোমাদের ছোট্ট করে একটা পয়েন্ট বলে দেই, তাহলে তোমাদের আর ভয় লাগবে না। পয়েন্টটা হলো এরকম, যদি কখনো এমন থাকে যে dx অফ রুট ওভার এক্স কিউব, তো মনে রাখবে একটা জিনিস, dx অফ রুট ওভার এক্স, এটা মানে হলো এটাকে তুমি যদি নর্মালি ডিফারেন্সিয়েশন করো 1/2 রুট ওভার এক্স আসবে, এটা আমরা মনে রাখি আর কি ডিফারেন্সিয়েশনের জন্য। আচ্ছা, এখন আসছে রুট এক্স কিউব, তাহলে এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি প্রথমে আমি এটার মধ্যে লিখে ফেলবো 2 রুট ওভার এক্স কিউব, কারণ রুট থাকলে আমরা এটা লিখতে পারি, কিন্তু এইখানে আছে এক্স আবার এখানে আছে এক্স কিউব, তাহলে এই যে এক্স এর জায়গায় যে এক্স কিউব আছে এই জন্য আমার কি করতে হবে, এক্স কিউবকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা করলে হলো 3x স্কোয়ার আসে। এই যে সিস্টেম, এটাকে তুমি ডিটেলসে ম্যাথে জানবা, এটার নাম হলো চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। সো আমরা জাস্ট একটু পড়লাম, তার মানে নর্মালি আমরা যেটাকে করতাম সেভাবে করব, সেটার ভিতরে যা থাকার কথা তা না থেকে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবো আমরা, এটাকে এত বড় জায়গা দেওয়ার জায়গা আমার এখানে নাই, এই জিনিসের জন্য এত বড় জায়গা দেওয়ার মতো জায়গা নাই। সো এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, তোমরা যদি বুঝো। আচ্ছা, মেইনলি এটা কালারটাও চেঞ্জ করে দেই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। ওকে, এটা আলাদা পার্ট, এটাকে আমরা আরেকটা কালারে ফালাই দিচ্ছি, ঠিক আছে। এবার আসো, আমাকে বলছে একটা ভেক্টর ফিল্ড আছে আমার r ইকুয়াল টু 1ix প্লাস jy প্লাস হলো k সেট, এবং r এর মান তো আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের এই যে তোমার স্কেলার r অর্থাৎ r এর যে ভ্যালুটা সেটা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়াল টু নেবলা 1/r। তো আমরা জানি যে গ্রেডিয়েন্ট অফ 1/r আর হলো এই যে নেবলা 1/r বোথ আর সেম, এই গ্রেডিয়েন্ট অফ 1/r আর হলো নেবলা 1/r এই দুইটা হলো সেম। কই থেকে জানি, এই যে আমরা আগে স্লাইডে পড়ছি, গ্রেডিয়েন্ট পাই ইকুয়াল টু নেবলা পাই সেম, তাহলে গ্রেডিয়েন্ট অফ 1/r আর নেবলা অফ 1/r বোথ আর সেম, ঠিক আছে। সো আমরা ফার্স্টে যে কাজটা করব, একদম শুরুতে আমরা গ্রেডিয়েন্ট অফ 1/rটা বের করি। ওকে, তাহলে আমরা যদি গ্রেডিয়েন্ট অফ 1/r নেই, তাহলে 1/√ r স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা নিলাম। বা এটাকে আমি লিখতে পারি নেবলা ডট আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা তোমরা 19 সূচকে শিখছো, ইনভার্স হাফ লিখতে পারি, তাই না। রুট মানে হলো কোনো কিছুর উপর রুট থাকা মানে টু দি পাওয়ার হাফ আছে, সেটা যদি নিচে থাকে সেটাকে আমরা উপরে নিই, এটা যদি হরে থাকে সেটাকে আমি যদি লবে নেই তাহলে মাইনাস ইনভার্স হয়ে যায় আর কি। ওকে, তাহলে এখন টিডিএক্স খুব ঠান্ডা মাথায় দেখো, আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স হাফ, তারপর আই প্লাস ডিডিওয়াই, তাহলে এখানে কি হবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স হাফ জে প্লাস ডিডি জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স হাফ, এটা হলো কে। বুঝতে পারছো? ওকে, সো এইটা যদি হয় আমরা এখানে যেটা বলতে পারি যে এখানে আমার কি হবে, ইনভার্স হাফ যেহেতু আছে পাওয়ারটা আগে আসবে ইন্টু আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি আর স্কোয়ার কেন বলতেছি, এটা এক্স স্কোয়ার, তোমরা তো বলতেছো না, এটা কি এক্স স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার, ঠিক আছে, যে এখানে ঠিক লিখছি, এখানে ভুল লিখছি, আর না এক্স স্কোয়ার, তাহলে এটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার, আর ইনভার্স হাফ -1, তাহলে -3/2 হয়, ঠিক আছে, -1 হবে না হাফ থেকে। ওকে, এখন এখানে থাকার কথা ছিল তখন শুধুমাত্র এক্স, কিন্তু ভিতরে এক্স নাই, আছে এক্স স্কোয়ার, ওয়াই জেডকে আমরা কাউন্ট করবো না কারণ এখানে ডিএক্স আছে, সো ওয়াই জেড এমনিতেই 0, ওয়াই জেডকে আমরা কাউন্ট করবো না কারণ এখানে এখানে আছে শুধুমাত্র এক্স, সো ওয়াই জেড এমনিতেই 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে, কিন্তু থাকার কথা এক্স আছে কি এক্স স্কোয়ার, তখন আবার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা 2x আসে আই। একদম সিমিলার প্রসেসে তুমি এইখানেও যদি করো জিনিসটা কেমন আসবে, এখানেও তুমি যদি করো এটা আসবে -1/2 টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স 3/2 ইন্টু 2y জে, কারণ এখানে ওয়াই সাপেক্ষে করতেছি এই জন্য ওয়াইটা আমরা নিচ্ছি, দেখো এখানে ভুল লিখতে ভুল করছি, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার, ঠিক আছে। ওকে, বাকিগুলো ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে -1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স 3/2 ইন্টু হলো তোমার 2z কে। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় যে জিনিসটা হইতেছে কমন একটা জিনিস, যেখানে 2 এখানে 2 কাটাকাটি চলে যাইতেছে, এইখানে 2 এইখানে 2 কাটাকাটি চলে যাইতেছে, এখানে 2 এখানে 2 কাটাকাটি চলে যাইতেছে, তাহলে আমার থাকতেছে কি, যে জিনিসটা থাকতেছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা হলো -3/2, তার মানে এখানে হাফ ইন্টু 1, তাই না, কারণ এই যে দেখো ধরো এক্স টু দি পাওয়ার যদি আমরা 3/2 লিখি, এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 ডট এক্স টু দি পাওয়ার হাফ, আমি লিখতে পারি এক্স রুট ওভার এক্স, লিখা যায় কিনা, লিখা কিন্তু যায়। তাই সিমিলারলি এই মাইনাস তো থাকলোই, এই 3/2 এটাকে আমি যদি নিচে নিয়ে যাই, আর উপরে এক্স থাকলো, এক্স আই থাকুক, 3/2 এটাকে আমি যদি নিচে নিয়ে যাই, আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সিমিলারলি আমি লিখতে পারি, মাইনাস তো আমি কমন নিলাম, সো মাইনাস থাকুক, প্লাস এখানে হলো ওয়াই জে, একদম সিমিলার কথা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি জেড কে, সো এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার। ক্লিয়ার, লিখতে পারি। আচ্ছা, এখন আসো, আমাদের প্রমাণ করতে বলছে কি r/r কিউব, r/r কিউব, সো এখানে যদি আমরা এটা লিখি জিনিসটা কেমন হয়, মাইনাস থাকলো ওয়েট, আমি তো ভুল করে ফেলছি, দেখ এখানে তো ভুল লিখছি, ভুল লিখি নাই আসলে, মানে যা লিখছি এটাও ঠিক লিখছি, ভুল লিখি নাই। তো এখান থেকে আমরা আমাদের সুবিধার্থে আরেকটা জিনিস করবো আর কি, সেটা আমি তো আরো সহজেই বলতে পারতাম, এটা বলার দরকারই ছিল না। তাহলে এই যে এই জিনিসটাকে, এটাকে এক্সকে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার রুট ওভার ইন্টু রুট এক্স, সো এটাকে আমি লিখতে পারি রুট ওভার এক্স কিউব, এটাও লিখতে পারি না,
লিখতে পারি। তাহলে এই যে জিনিসটা আছে এইটাকে, এটার উপর আমি রুট দিয়ে তার উপর স্কোয়ার দিতে পারি, 2 হয়, এখানে একটা হয় 3। তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস তোমার প্রত্যেকটার জন্য মাইনাস, এটা তো থাকলোই, এখানে হয় আমার xi, আর এখানে আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপর রুট, তার উপর কিউব। সিমিলারলি ভাইয়া এখানে আমি লিখতে পারি ওয়াই জে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার উপর রুট, তার উপর কিউব। প্লাস আমি লিখতে পারি জেডকে, এখানে আমি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউব। ঠিক আছে, দেখো নিচে সবগুলো সহগ সেম। তো এইটাকে এবার আমি লিখতে পারি যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউব, লসাগু নিলে উপরে xi প্লাস ওয়াই জে প্লাস জেডকে। তোমরা যারা ভাইয়ের সাথে এতদিন ক্লাস করছো তোমরা জানো মাইনাস আছে, আচ্ছা একটা মাইনাস আছে, হ্যাঁ, তো এখানেও একটা মাইনাস হবে। এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা ইকুয়াল টু, এই যে মাইনাস, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, এই যে উপরে আছে আর বা আর ভেক্টর, তাহলে এই যে আর ভেক্টরের মান কত, এই যে উপরে আর ভেক্টর আছে, আর ভেক্টরের মান কত, এই যে এটা, তাই না? তাহলে আমরা উপরে আর ভেক্টর লিখতে পারি মাইনাস আর ভেক্টর, আচ্ছা সরি মাইনাস আর ভেক্টর আমি লিখতে পারি। আচ্ছা নিচে কি আছে আর কিউব, আর এর মান কত, আর এর মান আছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আর এর মান আছে এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে নিচে আমি কি লিখতে পারি, এই যে আর, কারণ আমার এখানে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার উপর কিউব। তাহলে এই যে আমি শুরু করলাম হলো তোমার লেফট হ্যান্ড সাইড থেকে, মনে রাখবা এইটা লেফট হ্যান্ড সাইড, অ্যান্ড আমরা এখানে ফাইনালি আসলাম রাইট হ্যান্ড সাইডে। প্রমাণিত, অনেক বিশাল একটা ম্যাথ বাট ইজি। এই যে এটা গ্রেডিয়েন্ট অফ এটা, এটা মানেই তো কি গ্রেডিয়েন্ট অফ 1/r ইকুয়াল টু নেবলা 1/r, একই কথা। সবাই বুঝতে পারছো? দেখো খুব বেশি কিন্তু কঠিন না, মানে জিনিস কিন্তু একই, খুব বেশি কঠিন কোনো কিছু, খুব বেশি কঠিন কিন্তু কোনো কিছু না, মানে ঘুরে ফিরে জিনিসগুলো কিন্তু একই। সো আশা করি হলো তোমরা বুঝতে পারছো, এটা খুব সহজ একটা জিনিস, তাই না? খুব সহজ একটা জিনিস। ওকে, এরপরে সো এটাই ছিল আমাদের গ্রেডিয়েন্ট। আচ্ছা আমি আবার একটু সামারি করে দিই তাদের জন্য। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট 1/r নিলাম, তো 1/r এর মান কি, 1 এর জায়গায় 1/r, এই r এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো আমরা এটা বসাইলাম। সো 1/, কোনো কিছু থাকলে আমরা এটাকে ইনভার্স হাফ নিতে পারি, দেন বাকি কাজটা হলো ডিফারেন্সিয়েশন, এবং করে সুন্দর করে ঠান্ডা মাথায় করতে আসলে লাস্ট পর্যন্ত তুমি যেটা ফাইনাল তোমার আউটপুট এখানে যেটা বলছে আর ভেক্টর বাই হলো নিচে আর ভেক্টরের মানের উপর কিউব, তুমি সেটা পাবা। ঠিক আছে, ওকে। তো এরপর আমাদের কিছু হলো তোমার এমসিকিউ আছে, আমরা একটু করার ট্রাই করি। বলছো অবস্থান ভেক্টর আর হলে ডেল ডট আর কত। আচ্ছা এটা আমরা একটু পরে করি, এটা আমাদের অন্য একটা পার্টের সাথে রিলেটেড। সো এরপর আসে ডাইভারজেন্স। এখন ডাইভারজেন্স জিনিসটা কি, ডাইভারজেন্স জিনিসটা কি একদম সহজে বুঝাই। কোনো একটা জায়গা দিয়ে ধরো বাতাস প্রবাহিত হইতেছে, কোনো একটা জায়গায় বাতাস প্রবাহিত হইতেছে, জাস্ট বাতাস ফ্লো হইতেছে। ধরো তুমি নদীর পাড়ে গেলা ঘুরতে, এই যে বিকালবেলায় ঘুরতে আমরা নদীর পাড়ে যাই, সো সেই নদীর পাড়ে ধরো বাতাস প্রবাহিত হইতেছে। বা তুমি কক্সবাজার সমুদ্রে আসো, এই সমুদ্রের পাড়ে হলো বাতাস প্রবাহিত হইতেছে। তো বাতাস প্রবাহিত হইতেছে, এটা ভালো কথা। এখন নির্দিষ্ট কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমরা যদি এই পয়েন্ট নিই, ধরো এইখান দিয়ে আমার সুন্দর করে বাতাস ফ্লো হইতেছে, ঠিক আছে, এরকম হলো বাতাস ফ্লো হইতেছে। এই যে বাতাস ফ্লো হইতেছে, এই ফ্লো হওয়া বাতাস
এরকম সুন্দর করে বাতাস ফ্লো হইতেছে, নর্মালি এটাই হয়, সুন্দর করে বাতাস ফ্লো হয়েছে। এখন কি হয়েছে, তোরা মাঝখানের কোনো একটা বিন্দুতে বায়ুচাপ কমে গেছে, তাহলে যদি চাপ কমে চারিপাশ থেকে বাতাস সেই দিকে ফ্লো করা শুরু করবে না, তাহলে এখানে ধরো বায়ুচাপ কমে গেছে, তাহলে কমলে সব সাইডের বাতাস এইদিকে আসা শুরু করবে, সব সাইডের বাতাস হলো তখন এইদিকে আসা শুরু করবে, চারিপাশ থেকে বাতাস হলো এখানে আসবে। তাহলে কেন আসবে, কারণ এখানে বাতাসের চাপ কম, এখানে বাতাসের চাপ কম। আবার সামহাউ যদি ইনসিডেন্ট এমন হয় যে এইরকম বাতাস প্রবাহিত হইতে গিয়ে, এইরকম বাতাস প্রবাহিত হইতে গিয়ে যেই কাহিনীটা হয়েছে যে এই পয়েন্টে বাতাসের চাপ বেড়ে গেছে, তাহলে চাপ হলো বেড়ে গেছে, এখানে ছিল চাপ কমে গেছে, আর এখানে হলো বাতাসের চাপ বেড়ে গেছে। তো বাতাসের চাপ বেড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে ভাইয়া, সবগুলা বাতাস এই পয়েন্ট থেকে বিভিন্ন দিকে বের হওয়া শুরু করছে, এই পয়েন্ট থেকে বিভিন্ন দিকে বাতাস যাওয়া শুরু করছে, তাই না? মানে মনে হচ্ছে যে এই পয়েন্ট থেকে বাতাস বের হইতেছে, এরকম মনে হচ্ছে এই পয়েন্ট থেকে বাতাস বের হচ্ছে চারিদিকে, আমরা দিতে পারি এরকম বাতাস হলো তোমার বের হচ্ছে, ঠিক আছে? তাহলে এরকম দুইটা কাহিনী কিন্তু সত্য, তাই না? মাঝে মাঝে আমরা দেখি কোন একটা জায়গা থেকে হঠাৎ বাতাস বের হচ্ছে, কোন একটা জায়গায় বাতাস এসে জমা হইতেছে। আর কখনো হয় যে প্রথম যে ইনসিডেন্টটা দেখছি সেটাও হইতে পারে যে এখানে হলো বাতাস নিয়ে কোনো প্যারা নাই, এখানে বাতাস নিয়ে কোনো প্যারা নাই, এখানে বাতাস নিয়ে আমাদের কোনো প্যারাই নেই, যেই দিক থেকে বাতাস আসতেছে সেই দিকে বাতাসটা হলো যাচ্ছে, অর্থাৎ যেই দিক থেকে বাতাস আসতেছে ঠিক সেম দিকে বাতাস যাচ্ছে। এইরকম যে দিক থেকে বাতাস আসতেছে সেই দিকে বাতাস যাইতেছে, সেরকম হইতে পারে, অর্থাৎ বাতাসের কোনো বাধা হইতেছে না, কন্টিনিউয়াসলি একটা বাতাসের ফ্লো হইতেছে। সো এই তিনটা কাহিনী আসলে আমার হইতে পারে, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করতে পারি ডাইভারজেন্স দ্বারা। কখনো যদি কোনো জায়গায় থেকে বাতাস ছড়াই পড়ে, অর্থাৎ ডাইভার্স হয়, ডাইভার্স মানে ছড়িয়ে পড়া, বাতাস যদি ছড়াই পড়ে তাহলে এই জায়গাটা, এই পয়েন্টটাকে আমরা বলি হলো সোর্স, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা বলি হলো সোর্স, এই যে যেই পয়েন্ট থেকে বাতাস বেরিয়েছে সেটাকে আমরা বলি সোর্স, এবং এই সোর্সে সবসময় ডাইভারজেন্স হয় পজিটিভ, অর্থাৎ জিরো থেকে বড়, সোর্সে সবসময় ডাইভারজেন্স কি হয়, পজিটিভ, জিরো থেকে বড়। আর এই যে পয়েন্টটা যেখান থেকে বাতাস এসে প্রবেশ করতেছে এটাকে আমরা বলি সিঙ্ক, এই সিঙ্কের ডাইভারজেন্স হয় নেগেটিভ। আর যদি কখনো এরকম বাতাস কন্টিনিউয়াসলি ফ্লো হয়, কোনো জায়গা থেকে আসছে বা কোনো জায়গায় গমন করতেছে এরকম মনে না হয়, জাস্ট আসতেছে যাইতেছে এরকম যদি হয়, এটাকে আমরা বলি হলো তোমার সলিনয়েডাল, সলিনয়েডাল মানে একটা পাইপের মতো আর কি, সলিনয়েড। তাহলে এই যে সলিনয়েডাল মানে এখানে ডাইভারজেন্স জিরো, মানে এখানে কোনো ডাইভার্স হইতেছে না। তাহলে কোথাও যদি ডাইভার্স হয় সেটা পজিটিভ, কোথাও যদি ডাইভার্সের বিপরীত অর্থাৎ কনভার্জ হয় অর্থাৎ প্রবেশ করে সেটা হলো নেগেটিভ, সেটাকে আমরা সিঙ্ক বলি। আর কোথাও না হলে সেটা সলিনয়েডাল, সেটা হলো জিরো। এটা মানে কি? তো এইটা মানে হলো ডাইভারজেন্স জিনিসটা দ্বারা আমরা এই জিনিসগুলো পরিমাপ করতে পারি, অর্থাৎ কোনো একটা সোর্স কতটুকু ডাইভার্জের পরিমাণ কত, এটা আমরা ডাইভারজেন্স দ্বারা বের করতে পারি। কোনো একটা সিঙ্ক কতটুকু ডাইভার্স সেটা আমরা বের করতে পারি, অর্থাৎ কতটুকু কনভার্জ, ডাইভার্জের বিপরীত যেহেতু নেগেটিভ ডাইভার্সকে বলা হয় কনভার্জ, সো কতটুকু কনভার্জ সেটা আমরা ডাইভারজেন্স দিয়ে বের করতে পারি। আচ্ছা, একটা কথা বারবার আসতেছে যে কতটুকু ডাইভার্স বা কনভার্স, এই কথা আমি বলতেছি কতটুকু, আমি এই যে বললাম কতটুকু, তার মানে আমি এখানে কি নিয়ে কাজ করছি, মান নিয়ে। আমার কি এখানে দিক লাগছে? লাগে নাই। আমরা যেগুলো নিয়ে কাজ করতেছিলাম শুরুতে সেটা ছিল একটা ভেক্টর ফিল্ড, দেখো এখানে পানির প্রবাহ ভেক্টর ফিল্ড, বাতাসের প্রবাহ ভেক্টর ফিল্ড, তো এটা হলো একটা ভেক্টর ফিল্ড। সো আমরা কাজ শুরু করছি কি দিয়ে? ভেক্টর ফিল্ড দিয়ে। অ্যান্ড শেষে এই যে রেজাল্ট, এই রেজাল্টটুকুতে আমরা বলছি শুধু মান, তার মানে এই রেজাল্ট আসছে স্কেলার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে ভাই আমি যে জিনিসটা বলতে পারি, আমার ইনপুট হলো কি, আমার ইনপুট হলো তোমার ভেক্টর
আমার আউটপুট কি, আমার আউটপুট হলো তোমার স্কেলার। তাহলে একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কিভাবে কনভার্ট করা যায়? অবশ্যই ডট গুণফল দ্বারা। একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশিতে কিভাবে কনভার্ট করা যায়? অবশ্যই ডট প্রোডাক্ট দ্বারা, ডট প্রোডাক্ট দ্বারা। তাহলে ভেক্টরকে স্কেলারে আমরা কনভার্ট করতে পারি ডট প্রোডাক্ট দ্বারা। ওকে, তাহলে এই যে ডট প্রোডাক্ট দ্বারা আমরা কনভার্ট করতে পারি, তার মানে আমার কি করতে হবে? এটাকে নেবলার সাথে ডট গুণফল দিতে হবে এই যে ভেক্টর ফিল্ডটাকে। পায়ের উপর একটা ভেক্টর সাইন, তার মানে এটা একটা ভেক্টর ফিল্ড। এই সিমিলার জিনিসটাকে ডাইভারজেন্স দিয়ে তুমি আরো কিছু জিনিস ব্যাখ্যা করতে পারো। ধরো এই যে ডাইভারজেন্স 0 মানে কি? এটা একটা 5 এর মুখ, চিন্তা করো। এটা একটা 5 এর মুখ, চিন্তা করো। এটা একটা 5 এর মুখ, চিন্তা করো। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু অন্যদিকে নিয়ে যাই আপাতত। এটাকে আমি একটু অন্যদিকে নিয়ে যাই। সো এইখানে আমরা একটা 5 এরকম চিন্তা করি। তাহলে এখানে কাহিনী কি হইতেছে? কাহিনী কি হইতেছে? এখানে কাহিনী যেটা হইতেছে যে যখন আমরা বলতেছি যে কোনো একটা জিনিস সিঙ্ক, সিঙ্ক মানে হলো চারদিক থেকে পানি। ওই যে আমরা অনেক সময় এরকম পানির ফ্লো, এটা কিন্তু আমরা দেখি পানির যে ফ্লো হইতেছে, তাই না? পানির ফ্লো এটা খুব কমন, মানে বৃষ্টি হইলেই দেখবা গ্রামে এমন দেখা যায়। তাহলে সব দিক থেকে পানি হলো একটা 5 এর মুখে ঢুকতেছে, তোমরা এটা প্রায় দেখবা। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো হলো সিঙ্ক। এখানেই হলো ডাইভারজেন্স নেগেটিভ, বিভিন্ন জায়গা থেকে পানি এসে এখানে প্রবেশ করতেছে, এটা হলো ডাইভারজেন্স নেগেটিভ। ঠিক আছে? আবার যদি এমন হয় যে এইখান থেকে ছড়াই পড়তেছে, তাহলে এটা হলো সোর্স। এখানে হলো ডাইভারজেন্স পজিটিভ, একটা পয়েন্ট থেকে পানি সব দিকে ছড়াই পড়তেছে। তাহলে যে একটা পয়েন্ট থেকে সব দিকে ছড়াই পড়া, এটাকে আমরা বলি হলো কি? সোর্স। বুঝতে পারছো? এই যে একটা পয়েন্ট থেকে সব দিকে ছড়াই পড়া, এটাকে আমরা বলি সোর্স। তো এটা পানি দিয়ে চিন্তা করো, পানির ফ্লো দিয়ে খুব ইজিলি হয়ে যায় জিনিসটা। আর এইখানে কি হবে? পানি যে দিক থেকে আসতেছে, যে দিক থেকে পানি আসতেছে, যে দিক থেকে পানি আসতেছে তার বিপরীত দিকে অন্য দিক দিয়ে বের হয়ে যাইতেছে। অর্থাৎ একদিক থেকে পানি আসতেছে, আরেক দিক দিয়ে সুন্দর করে বের হয়ে যাইতেছে। তাহলে এখানে কোথাও পানি জমা হয় না, কোনো পানি এখানে কি হয় না? জমা হয় না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো ডাইভারজেন্স 0। অর্থাৎ এখানে কোনো পানি হলো জমা হইতেছে না। তার মানে তুমি পানির ফ্লো দিয়ে ওইটা চিন্তা করতে পারো, যতটুকু পানি প্রবেশ করতেছে ঠিক ততটুকু বের হয়ে যেতেছে। আশা করি এরপর তোমাদের ডাইভারজেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। ডাইভারজেন্স নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না, থাকা উচিত না। তো এবার আসলে ডাইভারজেন্স জিনিসটাকে আমরা একটু বোঝার ট্রাই করি। মানে বুঝছি তো আমরা, এবার আমরা একটু ম্যাথমেটিক্যালি করার ট্রাই করি। ধরো আমার কাছে একটা ফাংশন আছে, সাপোজ কোন একটা ফাংশন, এটা হলো একটা ভেক্টর ফিল্ড এরকম। তাহলে এটা ডাইভারজেন্স কি হবে? আমরা যদি হলো ডাইভারজেন্স অফ পাই নেই, তাহলে এখানে হবে তোমার নেবলা অপারেটর, নেবলা ডট পাই। কারণ আমার রেজাল্ট আসতে হবে কি? রেজাল্ট আসতে হবে স্কেলার। তাহলে এটা যদি হয় নেবলা, তাহলে এটা হবে ডি ডিএক্স আই, এটার সাথে ডট গুণফল আকারে থাকবে এই যে ভেক্টরটা, প্লাস দ্বিমাত্রিক হইলে যেটা হইতো ddx অফ জে, এইটার সাথে ডট গুণফল আকারে থাকবে নেবলাটা। তারপর যদি এমন থাকে যে ddx অফ কে, এটার সাথে থাকবে হলো নেবলাটা। এখন ডিপেন্ড করে নেবলার মানের উপর, সরি পাইয়ের মানের উপর। এখন যদি এমন হয় যে পাইয়ের মান এটা হয় xi প্লাস yj প্লাস হলো zk, ইফ পাই ইকুয়াল টু এত হয়, তাইলে ডাইভারজেন্স অফ পাই এটা কত হবে? এটা হবে ddx অফ, সরি ডাইভারজেন্স অফ পাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে নেবলা পাই
ওকে সরি, সো এটা হবে এরকম নেবলা ডট পাই, সরি ওকে নেবলা ডট পাই। তাহলে জিনিসটা এরকম হবে যে ডিডিএক্স আই প্লাস ডিডিএক্স না ডিডিওয়াই যে দেখছো, আমি এই জিনিসগুলো একটু সাবধানে রাখবা, ঠিক আছে? সবসময় ডিডিএক্স হবে না, আই এর জন্য এক্স, জে এর জন্য ওয়াই, কে এর জন্য জেড, ওকে। তাহলে ডিডিওয়াই জে প্লাস হলো ডিডি জেড কে। তাহলে এটার সাথে হবে ডট, গুণফল আকারে কে থাকবে? গুণফল আকারে থাকবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হলো জেড কে। এখন এইখানে কিন্তু একটা জিনিস আমি জানি, যে ডট গুণফলে আই এর সাথে শুধু আই এর গুলা যায়, জে এর সাথে জে এর গুলা যায়, কে এর সাথে কে এর গুলা যায়। তাহলে আমরা লিখতে পারি ডিডি এক্স, ওই পাশে আই থেকে আসে এক্স, প্লাস ডিডি ওয়াই, এটা ডট গুণফলের নর্মাল যে নিয়ম, এখানে ওয়াই প্লাস ডিডি জেড, এখানে হলো জেড। তাহলে এখানে মান আসে কত? 1 + 1 অর্থাৎ 3, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। তার মানে আমরা বলতে পারি এটা একটা সোর্স, কারণ সোর্সে হলো পজিটিভ ভ্যালু আসে। এটা একটা সোর্স, কারণ সোর্সে পজিটিভ ভ্যালু আসে, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি একটা সোর্স, কারণ সোর্সে হলো পজিটিভ ভ্যালু আসে, সোর্সের ভ্যালু পজিটিভ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ডাইভারজেন্স বের করতে পারি যেই কোনো কিছুর। সো এইভাবে আমরা যেই কোনো কিছুর ডাইভারজেন্স বের করতে পারি। আমরা জাস্ট এই জিনিসটুকু মনে রাখলেই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ আওয়ার ইনপুট অ্যান্ড দ্যাট ইজ আওয়ার আউটপুট। ওকে, এটা হলো আমাদের ডাইভারজেন্স। এরপর আমরা ডাইভারজেন্সের একটা ম্যাপ করি, যে আর ইকুয়াল টু আছে আই এক্স প্লাস আই ওয়াই প্লাস কে জেড হলে দেখাও যে ডাইভারজেন্স আর ইকুয়াল টু নেবলা ডট আর ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 3। তো বলো, এইটা তো আমরা মাত্রই করলাম, তাই না? এই যে এই ম্যাথটা, এইটাই ছিল এটা। সো তুমি এটার মান বের করবা। এটার মান কোথায় আছে? প্রিভিয়াস স্লাইডেই আছে, জাস্ট এক পেজ আগেই আছে এটার মান। ওকে, তো এই কোশ্চেন কিন্তু আসে, বেশ ভালোভাবে আসে। সো এগুলা যদি আসে আমরা এইভাবে বের করবো। অ্যান্ড এখান থেকে মেইন যেটা, এই যে ইনপুট আকারে আমরা একটা ভেক্টর দিচ্ছি, এটা বারবার বলে দিচ্ছি এগুলো যাতে ভুল না হয়। ইনপুট আকারে একটা ভেক্টর টার্ম দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি আসলে এইটা, দ্যাট ইজ ফুললি স্কেলার। তাহলে ইনপুট আকারে আমরা দেখতেছি একটা ভেক্টর, অ্যান্ড আউটপুট আকারে আমরা পাইতেছি একটা স্কেলার। ক্লিয়ার? ওকে, এখানে দেখো আমাকে বলছে এম এর কোন মানের জন্য বি ইকুয়াল টু 3x প্লাস ওয়াই আই এম ওয়াই মাইনাস জেড প্লাস 2x মাইনাস জেড চোঙাকৃতি বা সলিনয়েডাল হবে। মানে এখানে যা প্রবেশ করবে তা বের হয়ে যাবে। সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হলো তোমার নেবলা ডট, এখানে যেহেতু বি একটা দিছে, নেবলা ডট বি ইকুয়াল টু 0। সলিনয়েডালের শর্ত এটা। এই যে আমরা সলিনয়েডাল পড়ছি, এই সলিনয়েডালের শর্ত হলো এটা, তাই না? সলিনয়েডালের শর্ত হলো এটা। আচ্ছা, এবার আসো আমরা যদি এখানে নেই, নেবলা মানে কি? ডিডি এক্স অফ আই, ডিডি প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে। এখানে আমরা বিটাকে নিয়ে আসবো কই থেকে? এই যে এখানে আমার যে বি এর মান আছে এটাকে আমি নিয়ে আসবো এখানে, বিটাকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমরা যদি এই বিটাকে এখানে নিয়ে আসি, ডট বি এর মান 3x প্লাস ওয়াই আই প্লাস এম ওয়াই মাইনাস জেড জে প্লাস 2x মাইনাস জেড কে।
তাহলে এটা যদি হয় এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হবে 0। আচ্ছা যদি 0 হয় তাহলে এখন আমরা আয়ের সাথে শুধু আয়েরগুলো নেব। তাহলে ddx অফ তোমার 3x প্লাস ওয়াই প্লাস dy অফ নর্মাল ডিফারেন্সিয়েশন এখন চলে আসছে my মাইনাস জেড প্লাস ddz অফ 2x মাইনাস জেড, 2x মাইনাস জেড। ওকে, তাহলে এখন দেখো x এর সাথে তোমার 3x যাবে, y কে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে এখানে আসবে 3, y এর সাথে শুধু my যাবে, আর এখানে শুধু z আছে, z কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, তাহলে এটা আসবে আমাদের m প্লাস হলো এখানে আমাদের আসবে কত 2x মাইনাস z, তাহলে 2, এখানে আসবে 2 মাইনাস 1, ঠিক আছে 2x তো 0 হয়ে যাবে, মাইনাস z এর জন্য মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতেছি যে m প্লাস 2 ইকুয়াল টু আসতেছে 0 বা m ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ m এর মান মাইনাস 2 এর জন্য m এর মান যদি মাইনাস 2 হয় তাহলে আমরা বলতে পারবো যে এইটা একটা সলিনয়েডাল হইতেছে, ঠিক আছে এই যে জিনিসটা এটা একটা হলো সলিনয়েডাল হইতেছে, তাই সলিনয়েডাল বললে এটা 0। আচ্ছা এখন বলছে তোমার f ইকুয়াল টু 3x z i 2 প্লাস 2x y z মাইনাস y z স্কোয়ার k এর 1 1 1 বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করো। এটা ডাবি প্রযুক্তিতে আসছিল 23-24-এ, তাহলে আমরা কিন্তু ডাইভারজেন্স ইজিলি নির্ণয় করতে পারবো। সো ভেক্টরে যদি এমনি যদি এমসিকিউতে আসে জিনিসটা কি, জিনিসটা হলো তোমার নেবলা ডট এফ এটা ইকুয়াল টু হলো 0, তাহলে আমরা এখানে লিখতে পারি ddx অফ i প্লাস ddy z প্লাস ddz k। এইটার সাথে আমি কি নিতে পারি f, f এর মানটা নাও 3xzi xzi প্লাস 2xy z মাইনাস yz স্কোয়ার k। ও 0 কেন ধরছি বলো তো, এটা তো সলিনয়েডাল বলে নাই, জাস্ট এটাই বের করি ডেল। ওকে এখন এখানে আসো, এখানে ddx এটার সাথে আমরা যদি 3xz নেই তাহলে আমরা জানি 3x x কে ডিফারেন্সিয়েশন করলে 1, তাহলে 3z থাকে প্লাস y এর সাথে যদি আমরা পরেরটা নেই z এরটা, কারণ এখানে j এর সাথে z এরটা, তাহলে এখানে 2x আসে, y কে করলে 1, আর z এরটা যদি আমি নেই তাহলে এখানে মাইনাস 2yz, কারণ z স্কয়ার কে করলে হলো মাইনাস 2 z স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2z আসে, আর এখানে মাইনাস y আসছে, তাহলে মাইনাস y ইনটু 2z মানে 2yz। এখন এইটা আমার বের করতে হবে কততে, এই ডেল ডট এফ এটা আমার বের করতে হবে তোমার কততে 1 1 1 এই বিন্দুতে 1 1 1 এই বিন্দুতে, তাহলে এখানে কি হবে, এখানে হবে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এখানে আমার আসতেছে 3, তাই না 2 এ 2 কাটা 3, তাহলে আমার এখানে আনসার হবে এই যে 3, এটা হবে আনসার, এখানে 3টা হবে আনসার, ঠিক আছে সেগুলো খুব সহজে করা যায়। এখন এখানে আমরা একটা জিনিস রেখে আসছি আগে, সো আমরা এটা একটু দেখা ট্রাই করি, যেটা হলো তোমার বরিশাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে 23-24-এ, তারপর হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে 18-19-এ, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 18-19-এ। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাকে বলছে আর ইকুয়াল টু xi প্লাস yz প্লাস zk, এটা কিন্তু কোন টপিকের আমি বলে দেই, এটা হলো আমাদের ডাইভারজেন্স টপিকের, তাই না এটা হলো আমাদের ডাইভারজেন্স টপিকের, ডাইভারজেন্স। এই যে আমরা ডাইভারজেন্স পড়ছি এই ডাইভারজেন্সের, তাহলে এই ডাইভারজেন্স টপিকের এটা আগে চলে আসছে আর কি। ওকে তাহলে এটা ডাইভারজেন্স টপিকের। এখন আর এর মান যদি xi প্লাস yz প্লাস zk হয় তাহলে ডাইভারজেন্স কত হবে, এটা কিন্তু আমরা করে আসছি একটু আগে, এটা ডাইভারজেন্স হবে 3, ঠিক আছে এই যে আমরা এখানে করে আসছি এই ডাইভারজেন্সটা, এটা ডাইভারজেন্স হবে 3। কারণ দেখো এই ম্যাথ আবার এখানেও আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে এটা একটু মনে রাখবা, এটা মুখস্থ করারও দরকার নেই, তুমি নর্মালি যদি প্রসিডিওর মনে রাখো তুমি চোখে দেখলেই বুঝে বলবে এটা আনসার 3 হওয়ার কথা। ওকে তো এরপর চলো আমরা আমাদের ভেক্টরের দেখতে দেখতে একদম লাস্ট টপিকে চলে আসছি, এই টপিক পড়লেই আমাদের হলো ভেক্টর শেষ, ঠিক আছে এই টপিক পড়লেই আমাদের ভেক্টর শেষ। আমরা চলে আসছিল কার্লে, তাহলে কার্ল কি, তো কার্ল কি এটা বোঝার আগে আমরা এটা চিন্তা করি যে কার্ল আমরা কোথায় ব্যবহার করি। তো কার্ল আমরা আসলে কোনো বস্তুর ঘূর্ণন নির্ণয়ের জন্য ব্যবহার করি, কিসের জন্য, কোনো বস্তুর ঘূর্ণন নির্ণয়ের জন্য, অর্থাৎ কোনো বস্তুর ঘূর্ণন পরিমাপ করতে আমি হলো কার্ল ব্যবহার করি। তাহলে
কার্লের মেইন কাজ হলো কোনো বস্তুর ঘূর্ণন নির্ণয় করা, ঘূর্ণন নির্ণয়। ঠিক আছে, ধরো অনেক জায়গায় আমরা পানির ঘূর্ণি দেখি না, একসাথে যদি কোনো পাইপের মুখে অনেক পানি ঢুকে, এখানে একটা আমরা ঘূর্ণি দেখি, এই যে পানির ঘূর্ণি, এই ঘূর্ণন নির্ণয় করি আমরা কার্ল দিয়ে। কি দিয়ে? কার্ল দিয়ে। কার্ল দিয়ে আমরা নির্ণয় করি, CURL, কার্ল দিয়ে আমরা ঘূর্ণন নির্ণয় করি। আচ্ছা, তাহলে কখনো যদি এরকম হয় যে কার্ল জিরো, কার্ল জিরো, তার মানে কি? তার মানে আসলে কিছুই না। এই কার্ল জিরো এটা মানে কি? এটা মানে হলো বস্তুটা অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। কার্ল জিরো মানে হলো বস্তু হলো অঘূর্ণনশীল। ঠিক আছে, আচ্ছা এবার আসো, ঘূর্ণনের তো একটা দিক থাকে তাই না, ঘূর্ণনের একটা দিক। তাহলে এখানে ইনপুট যেটা, ইনপুটটা কি বলছে? একটা ভেক্টর ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দুর চারদিকে লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ক্ষেত্রফলের সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে কার্ল প্রকাশ করে। মানে খুব কঠিন একটা জিনিস, তার মানে যে ঘূর্ণনটা আর কি। ঠিক আছে, লাইন ইন্টিগ্রাল নিলে আমরা ঘূর্ণনটাই পাই। তাহলে এখানে ইনপুট হিসেবে আমরা একটা ভেক্টর ফিল্ড নিচ্ছি, একটা ভেক্টর ক্ষেত্র নিচ্ছি। তাহলে এটা হলো ইনপুট হিসেবে আমি ভেক্টর পাইতেছি, ইনপুট হিসেবে আমি কি পাইতেছি? ভেক্টর। তাহলে আউটপুট হিসেবে আমি কি পাবো? আউটপুট হিসেবে আমি কি পাবো? ভেক্টর পাবো। তাহলে ভেক্টর থেকে ভেক্টর আউটপুট পাবো, সিস্টেম কি? ক্রস গুণফল, তাই না? তাহলে আমরা মূলত কার্ল পাই তোমার এরকম ক্রস গুণফলে। একটা ভেক্টর ক্ষেত্রের সাথে যদি আমরা ন্যাবলাকে ক্রস গুণফল করি, এটাই হবে কার্ল অফ ভেক্টর বি। বুঝতে পারছো? সো কার্ল এতই সিম্পলি চিন্তা করো, কার্ল দ্বারা আমরা ঘূর্ণন প্রকাশ করি। কার্ল দ্বারা কি প্রকাশ করি? ঘূর্ণন। এই যে ঘূর্ণনগুলো আছে, এই ঘূর্ণন প্রকাশ করি কার্ল। এই ঘূর্ণন প্রকাশ করি। কার্লের মেইন কাজই হলো ঘূর্ণন প্রকাশ করা। ওকে ওকে, এবার আসো কার্লের তাৎপর্য। সো তাৎপর্য বলছি যে কার্ল একটি ভেক্টর ক্ষেত্র যার অর্থ হলো ঘূর্ণন। সো মানে এটার মেইন জিনিসটাই হলো এটা, ঘূর্ণন। সো কার্ল একটা ভেক্টর ক্ষেত্র যার অর্থ হলো ঘূর্ণন। কোনো গতি বেগের কার্ল অশূন্য হলে তাকে ওই গতির ঘূর্ণন গতি বলে। তাহলে যদি কার্ল অশূন্য হয়, অর্থাৎ কার্ল যদি শূন্য না হয়, অশূন্য, তাহলে কার্ল অশূন্য, এটা মানে হলো কার্ল শূন্য না, অন্য যে কোনো কিছু, তাহলে যে গতি থাকে সেই গতিটাকে আমরা বলি ঘূর্ণন গতি। তাহলে কার্ল যদি কি হয়? কার্ল ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে যে গতি থাকে সেই গতিটা হলো ঘূর্ণন গতি। এখানে যে গতি থাকে সেটা হলো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। ওকে, কোনো ভেক্টর রাশির কার্ল শূন্য না হলে অ্যাপ অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল হবে। অসংরক্ষণশীল মানে হলো ঘূর্ণনশীল। তাহলে যদি শূন্য না হয়, কার্ল শূন্য না হলে এটা কি হবে? কার্ল শূন্য না, অর্থাৎ এটা যদি শূন্য না হয় তাহলে সেখানে ঘূর্ণন গতি আছে, একটু আগে বলছি। তো এটাকে বলবো আমরা অসংরক্ষণশীল। যদি আমাকে ব্যাখ্যা দিতে বলে যে কার্ল নির্ণয় করে সিদ্ধান্ত জানো, তাহলে এটা হলো অসংরক্ষণশীল বা ঘূর্ণন গতি। কোনো ভেক্টর রাশির কার্ল যদি শূন্য হয়, এই যে এটা ভাই বলে দিছি, কার্ল শূন্য হলে সেটা কি হবে? কার্ল যদি শূন্য হয় তাহলে সেই ভেক্টরটা হবে সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল। কোনো দৃঢ় বস্তু যদি বি রৈখিক বেগে গতিশীল হলে কার্ল বি বস্তুটির কৌণিক বেগের দ্বিগুণ হবে। সো এটাও আমরা মনে রাখবো, এটা আমরা জানি বা সামনে জানবো আর কি, আসলে রৈখিক আর ঘূর্ণন বেগ সম্পর্কে জানলে। ওকে, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা কার্লের কিছু গাণিতিক প্রবলেম সলভ করি, যেটা আমাদের মানে অন্যতম টার্গেট থাকে যে গাণিতিক প্রবলেম সলভ করতেই হবে। কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ না করলে আসলে আমাদের পড়াশোনার পূর্ণতা পায় না, ফিজিক্স পড়ার পূর্ণতা পায় না। তাহলে এখানে বলছে 4y - c1z i প্লাস 5z প্লাস c2xj এবং প্লাস c3y - 3xk ভেক্টরটি একটি সংরক্ষণশীল বল হয়, তাহলে c1 c2 c3 ধ্রুবকগুলোর মান বের করো। মানে বলছে ভেক্টরটা যদি হলো একটা সংরক্ষণশীল বল ক্ষেত্র হয়, তাহলে এই ভেক্টর যদি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয় তাহলে আমাদের কি হবে? এটা যদি সংরক্ষণশীল বল ক্ষেত্র হয় আমার কি হবে? নেবলা ক্রস হলো এফ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে আমরা ওই যে ক্রস গুণফল করতাম সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করে করব।
তাহলে এরকম ইকুয়াল টু হলো 0, তাহলে উপরে হবে আই জে কে। প্রথমে আছে নেবলা, নেবলা মানে কি ডিডি এক্স অফ আই, তাহলে প্রথমে হলো আই এর নিচে হবে আই এর যে সহগ সেটা, জে এর নিচে জে সহগ, কে এর নিচে কে সহগ। ক্লিয়ার? এরপর হবে আমার এখানে এগুলো 4y মাইনাস সি অন জেড, তাহলে 4y মাইনাস সি অন জেড। আচ্ছা, এটা আমার মনে হয় একটু ছোটো হয়ে গেছে, আমরা এটাকে বড় করতে পারি লেখার সুবিধার্থে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 আসা রিটেনে একটা ম্যাথ, ঠিক আছে? সো দেখছো এগুলো অ্যাডমিশনের জন্য কত ইম্পর্টেন্ট, এগুলো অ্যাডমিশনের জন্য কত ইম্পর্টেন্ট। এটাকে এত বড় আসলে ভালো লাগে না, তাই না? এটাকে এত বড় ভালো লাগে, এটাকে আমরা ছোটই করে দিই, সে ছোটই ভালো। ওকে, আর এইটাকেও আমরা ছোট করে দিই। ওকে, এরপর ওয়াই এর সাথে কি আছে 5z প্লাস c2z, তাহলে 5z প্লাস c2z, এবং z এর সাথে আছে c3y মাইনাস 3x, c3y মাইনাস 3x। ওকে, এই জিনিসটাকে আমি যেই কাজ করব, আমি একদম নর্মালি যেভাবে ভেক্টর গুণ করছি সেভাবে সলভ করব। তাহলে ওই যে প্লাস মাইনাস প্লাস, প্রথমে আমরা আই নেব, তাহলে আই এর এটা বাদ, আয়ের যে কলাম আই বরাবর কলাম বাদ, আই বরাবর সারি বাদ, তাহলে ডি ডিওয়াই আর হলো তোমার c3y মাইনাস 3x। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, শুধু c3 থাকে, তাই না? কারণ c3y, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, মাইনাস 3x, এখানে যেহেতু ওয়াই টার্ম এটা শূন্য। তারপর আছে কি এটা মাইনাস এটা, তাহলে dz, তার মানে এখানে z দুইটাতেই আছে। প্রথমে 5z কে ডিফারেন্সিয়েশন করলে 5 আসে, তারপর মাইনাস প্লাস এর নিচে মাইনাস, c2z কে ডিফারেন্সিয়েশন করলে c2 আসে, আই চলে আসলো। ওকে, মাইনাস জে, তাহলে জে এর ক্ষেত্র যে যেই কলামে আছে সেটা বাদ, যে সারিতে আছে সেটা বাদ, তাহলে আমার এখানে থেকে ddx আর এখানে c3y মাইনাস 3x, তাহলে এখানে শুধু মাইনাস 3 আসবে। এখানে 4y মাইনাস c1z, তাহলে এই যে ddz এখানে আসবে শুধু মাইনাস c1, আর কিছু আসবে না। ওকে, তারপর আমার এখানে আছে কে প্লাস কে যদি আমি নেই, তাহলে কে বরাবর কলাম বাদ, কে বরাবর সারি বাদ, কে বরাবর কলাম বাদ, কে বরাবর সারি বাদ, তাহলে ddx অফ এই যে এটা 5z প্লাস c2z, তাহলে এখানে কোনো x এর ফাংশন নাই, এটা 0। তারপর dy অফ 4y মাইনাস c1z, তাহলে এখানে শুধুমাত্র কি আসে 4y এর জন্য 4 আসে, ইকুয়াল টু কত আসে 0 আসে, তাই না? আমরা ভুল করছি কোথাও, ওয়েট, 4y মাইনাস c1z 5z প্লাস c2x। আচ্ছা দেখছো, এই যে এখানে ভুল করছি, c3y মাইনাস 3x, এখানে আমরা ভুল করছি, এটা হবে 5z প্লাস c2x, দেখছো? ওকে, তাহলে এটা হলো কার সাথে কানেক্টেড ছিল, প্রথমটা যদি নেই তাহলে এটা ছিল dz, আর এই যে c2 আসছে, তাই না? dz এর সাথে শুধু 5 হবে, c2 হবে না, তাহলে c2 এই টার্মটা বাদ। ওকে, যে যখন নিছি তখন এই টার্ম বাদ, যে নিয়ে কাজ নেই, কে যখন নিছি তখন এইটার আবার কাজ আসছে, ddx অফ এখানে c2, তাহলে ddx অফ 5z বাদ, এখানে শুধু c2 হবে, সরি এখানে হলো 5z এর জন্য, হ্যাঁ ddx অফ 5z, তাহলে এখানে c2 হবে মাইনাস, আর হলো তোমার dy, তাহলে এখানে 4 মাইনাস 4। আচ্ছা, এবার আমরা সহগ সমীকৃত করবো, এই পাশে ওই পাশে, এইখানে আই এর সহগ আর ওই পাশে আই এর সহগ। এখন ওই পাশে শূন্য মানে এখানে 0i, শূন্য মানে হলো 0i প্লাস 0j প্লাস 0k, এইখানে এই যে এই শূন্য মানে হলো 0i প্লাস 0j প্লাস হলো 0k। সো এরকম যদি হয় আমি এখানে কি লিখতে পারি, c3 5, আমরা যদি সহগ সমীকৃত করি, তোমরা হলো সহগ সমীকৃত মানে এইটা এই পাশের সহগ আর ওই পাশের সহগকে আমরা মিলাবো। সো আমরা যদি সহগ সমীকৃত করি, এখানে আসবে c3 মাইনাস 5 ইকুয়াল টু কত 0, তাহলে c3 এর মান আসলো 5। ওকে, একটা পাইলাম। তারপর যে সহগ সমীকৃত করলে আসে মাইনাস কমন নিলে 3 প্লাস c1, তাহলে 3 প্লাস c1 এটার মান আসে 0, তো c1 এর মান আসে -3। সিমিলারলি আমি যদি k এরটা নেই, তাহলে এখানে c2 মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে c2 আসে 4।
তাহলে এইভাবে আমরা C1 হলো -3, C2 হলো 4 এবং C3 হলো 5 এটার ভ্যালু পেয়ে যাই। এই কোশ্চেনটাই আসছে হলো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24-এ। কোনো একটা ভেক্টর ক্ষেত্রে কার্লের নতি কত, তো এটা খুব ইজি। এখন কার্লের নতি মানে কি? কার্লের নতি মানে হলো আমরা যখন স্কেলার ফিল্ডের নতি বের করি, মানে ওই যে গ্রেডিয়েন্টটা বের করি, এই গ্রেডিয়েন্ট কত? স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হলো এরকম ডেল সাই। তাহলে এখন যদি কার্লের নতি মানে গ্রেডিয়েন্ট বলতেছে, সো কার্লের যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি তাহলে জিনিসটা হবে এরকম, ডট ডট ইন্টু হলো ক্রস পাই। তাহলে তুমি যদি এটা বের করো এটা অলওয়েজ 0 আসবে, এটা মনে রাখবা। এটা তুমি নিজে করেও দেখতে পারো, কোনো একটা কার্ল বের করে সেটার এরকম আবার গ্রেডিয়েন্ট বের করতে পারো আর কি, ঠিক আছে? কোনো একটা কার্ল বের করে সেটার আবার গ্রেডিয়েন্ট বের করতে পারো, এটা শূন্য আসবে, মনে রাখবা সবসময় কার্লের নতি হলো শূন্য আসবে। এই যে আমরা এখানে কার্ল বের করছি না, এটা তুমি যদি আবার গ্রেডিয়েন্ট বের করো এটা অবশ্যই 0 আসবে। তুমি হলো এখানে প্রুফ দেখতে পারো চাইলে, আসলে তুমি এখানে চাইলে হলো প্রুফ দেখতে পারো। ওকে, সো এই জিনিসটাকে এই যে আমরা তাহলে এই পাশে একটা নেই নতি বের করি, মানে এইটাকে আবার আমরা হলো কি করি, এটাকে আমরা আবার একটু ডাইভার্স গ্রেডিয়েন্ট করি, এটা ইন্টু তোমার ক্রস এফ। তাহলে এখানে যেটা আসবে সিম্পলি এক্স এর সাথে এক্স এর গুলা, সো ডিডিএক্স অফ তোমার C3 - 5, তারপর হলো মাইনাস ডিডিওয়াই অফ -3 - C1 প্লাস ddz অফ C2 - 4। এখন দেখো তুমি এটা দেখেই বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে? তাহলে এই যে দেখো প্রথমটাতে এখানে কি x এর কোনো টার্ম আছে? নাই, 0। এখানে কি y এর কোনো টার্ম আছে? নাই, 0। এখানে কি z এর কোনো টার্ম আছে? নাই, 0। তাহলে আলটিমেটলি কত? 0, ঠিক আছে? তাহলে যে কোনো জায়গায় কার্লের নতি হবে 0। ওকে, আচ্ছা। তারপরে ভেক্টর ক্ষেত্র B, এটা যদি অগুণনশীল হয় তাহলে কত? এখন অগুণনশীল হলে কার্ল কত বলছিলাম? যশোর বোর্ড 19 আসে একটা কোশ্চেন, অগুণনশীল হলে কার্ল কত? 0। তাহলে এই যে অগুণনশীল কার্ল হবে 0, ঠিক আছে? অগুণনশীল হলে কার্ল 0, অগুণনশীল হলে কার্ল 0। তারপর আমার এখানে আসছে 1 - 1 1 অবস্থানে a = 3xyz² 2xy³ -x² yz কে, এটা যদি হয় এটা ডাইভারজেন্স নির্ণয় করো। আচ্ছা, ডাইভারজেন্স যদি নির্ণয় করতে হয়, সো ডাইভারজেন্স তো খুব ইজি, তাই না? জাস্ট আমরা নেবলার সাথে ডট গুণফল দেবো এই ফাংশনটা, তাহলে নেবলা ডটে এটাই হলো ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স আমরা জানি এক্স এর সাথে এক্স এর গুলো আসে, সো ডিডিএক্স এখানে আসবে 3xyz, মানে আই এর সাথে আই এর গুলা yz² প্লাস ওয়াই এর সাথে হলো জে এর গুলো আসবে ডিডিওয়াই, এখানে আসবে হলো তোমার 2xy³ প্লাস হলো তোমার ddz, এখানে কি আসবে -x² yz এটা। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা এখানে যদি লিখি, এখানে আমাদের কত আসে? এখানে আমাদের আসে হলো তোমার x, তাহলে x চলে যাবে আর এখানে 3yz² থাকবে। তারপর এখানে y³ আছে, তাহলে 3 × 6, তাহলে 6xy², y এর পাওয়ার 1 কমবে। এখানে যদি আমরা নেই -x²y, যেহেতু z চলে যাবে x²y। এবার তুমি যদি এখানে মানগুলো বসাও ডটে, এখানে তুমি যদি মান বসাও, কত মান বসাবা? 1 - 1 আর হলো 1, এটা যদি তুমি বসাও এটা ইকুয়াল টু কত আসবে? 3 × y এর মান -1, z² এর মান 1²। তারপর তোমার এখানে 6x এর মান 1, y এর মান -1, সো -1²। তারপর এখানে -x এর মান 1², y এর মান -1। সো এটা যদি আমরা বসাই, এখানে 3 - 1 আর 1, তাহলে -3, 6 × 1 তাহলে +6, তারপর হলো -1 -1 তাহলে হলো +2, ও সরি 2 কেন, -1² আর -1, তাহলে 1² 1 আর -1 -7 এসে +1, তাহলে এখানে হবে তোমার -3 6, তাহলে 3 + 1 অর্থাৎ 4। দ্যাট ইজ আওয়ার আনসার। আমাদের আনসার হবে কত? 4। খুব সহজ। এরপর বলছে বি এর কত মানের জন্য এই ভেক্টরটি সলিনয়েডাল হবে। এখন সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হলো তোমার নেবলা ডট, অর্থাৎ ডাইভারজেন্স হলো 0, নেবলা ডট বি এটা হলো 0, এটা মানে হলো সলিনয়েডাল, তাই না? তাহলে আমরা নেই ddx, x এর আই এর টার্মগুলো নেই, x + 3y প্লাস
ডিডি ওয়াই, আমরা জেড টার্মগুলো নেই, বিওয়াই মাইনাস জেড প্লাস ডিডি জেড, আমরা কে টার্মগুলো নেই, কে টার্ম আছে এক্স মাইনাস টু জেড, এক্স মাইনাস টু জেড ইকুয়াল টু হলো 0। তাহলে এখন এটা হবে 1, আর এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বি 1 প্লাস বি, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে -2 ইকুয়াল টু 0, সো বি মাইনাস 1 ইকুয়াল টু 0, পি এর মান হবে 1। ঠিক আছে, আমি একটু ফাস্ট করতেছি, হোপফুলি এতক্ষণে তোমরা এগুলোর সাথে পরিচিত হয়ে গেছো, তোমাদের কাছে এখন এগুলো ইজি লাগতেছে। সো এখন যদি আমি অনেক ডিটেলসে বলি তোমাদের কাছে তোমরা বোর হইতে পারো আর কি, ঠিক আছে, বোরিং লাগতে পারে। এরপর বলছে দেখা হচ্ছে আর cos 5ti প্লাস সাইন 5tj ভেক্টর ক্ষেত্রে সলিনয়েডাল। তার মানে আমি এটার সাথে ন্যাবলা গুণ করে দেখাবো এটা সলিনয়েডাল। সলিনয়েডাল কখন হবে? যখন এটা ডট আর এটা 0 হবে, এটা হলো যখন 0 হবে তখন আমি এটা বলতে পারবো। ওকে, ইকুয়াল টু তাহলে ddx, এখানে হবে cos 5t, আচ্ছা এখানে কিন্তু x হবে না, হ্যাঁ এখানে ddt cos 5t, কারণ এখানে তো t আছে, ও না সরি ddx তো এটার জন্য তো x হবে, হ্যাঁ সরি ন্যাবলার জন্য তো x আসবে, প্লাস হলো dy, এর সাথে হলো z গুলা যাবে, আর যেহেতু k নাই সো ddz আমরা নিব না 5t। তাহলে দেখো এখানে আছে x, এখানে উপর x এর কোনো টার্ম আছে নাই, 0, এখানে আছে y, এখানে উপরে y এর কোনো টার্ম আছে নাই, 0, সুতরাং ইজ ইকুয়াল টু 0, এবং 0 হলে আমরা এটাকে কি বলতে পারি? 0 হলে আমরা বলতে পারি এই ভেক্টরটা হলো সলিনয়েডাল। বুঝা গেছে? 0 হলে আমরা বলতে পারি এই ভেক্টরটা সলিনয়েডাল, খুব সহজ। এরপর আমাদেরকে বলছে যদি পাই ইকুয়াল টু 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়, তাহলে 2 - 2 - 1 বিন্দুতে পাইয়ের নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট, অথবা তোমার নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট অথবা হলো নর্মালি যে নেবলা পাই এটা বের করতে, তাহলে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। আচ্ছা গ্রেডিয়েন্ট যদি বের করতে বলি তাহলে আমার কি হবে? ddx মানে এরকম আর কি, নেবলা পাই, তাহলে আমার এখানে ddx, এখানে হবে তোমার পুরো রাশিটাই আসবে 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস ddy, এখানে হবে 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জে প্লাস ddz 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কে। সো এটা যদি হয় আমরা এখানে x এর জন্য যে প্রথমে x এরটা চলে যাবে, তাহলে 2z⁴ হবে মাইনাস এখানে 2xy হবে ডিফারেন্সিয়েশন করলে i, প্লাস y এর জন্য হবে প্রথমটা নাই, দ্বিতীয়টাতে y আছে, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার জে। এখন z এর জন্য এখানে z আছে z⁴ 4, সো আমাদের এখানে হবে তোমার 4 4 দুগুণে 8 x আর z⁵, এটা হবে k। সো এই মানটা আমার কততে বের করতে হবে? এটা 2 - 2 - 1, সো আমি যদি ডেল ডট পাই নেই, সরি এই শুধু পাই, এটা তো তাহলে 2 - 2 - 1, এটাতে আমি যদি নেই তাহলে আমার এখানে সিম্পলি যেটা হবে 2 × -1⁴ মাইনাস 2 × 2 আর ওয়াই জায়গায় -2, এটা হবে আমার আই। তার মানে এখানে তোমরা বুঝতেছো আর কি, এইভাবে হলো প্রত্যেকটাতে মান বসাই দিবা, প্লাস হলো মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান কত 2, তাহলে -2 স্কোয়ার, এটা হবে জে, এবং আমার এখানে আছে 8, এক্স এর মান কত হবে 2, আর z³ এর মান -1³, এটা হবে আমার কে। সো এরকম যদি হয়, ওকে, সো এরকম যদি হয় আমার এখানে কত হবে? আমার এখানে হবে তোমার 2 - 4 4 দুগুণে 8 10 i, এখানে হবে তোমার 4 - 4 j, আর এখানে হবে আমার 8 দুগুণে 16, তাহলে -16 কে। তাহলে এইটা হলো আমার ইজি আনসার। তাহলে এখানে হবে 10i - 4j -16 কে। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস না? ওকে 16k। তাহলে এরপরে আমরা যদি নেই যে 1 - 1 1 বিন্দুতে a = xz³ / 2x² yz j এবং 2yz4k
কে, তাহলে এটা কার্ল নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কার্ল নির্ণয় করব, কার্ল অফ এ। তাহলে কার্ল অফ এ কত হবে, এটা আমি পুরোটা দেখাবো না আর কি, আমি জাস্ট তোমাদের জিনিসটা বলে দিচ্ছি। নেবলা ক্রস এ এইটা, দেন এবার তুমি যেভাবে করতে এটা করবা, করার পর একদম ফাইনাল পজিশনে গিয়ে তুমি হলো 1 -1 আর হলো 1 বসাবা। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম হবে? এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম হবে? আশা করি হওয়ার কথা না, তাই না? ওকে, সো এরপরে আমাদের যেটা আছে ভাইয়া, এরপর আমাদের আছে দেখাও a ইকুয়াল টু x প্লাস 2y প্লাস 4z i 2x মাইনাস 3y মাইনাস z প্লাস হলো 4x মাইনাস y প্লাস 2z k। ভেক্টরটি অগুণনশীল ভেক্টর, তার মানে এইখানেও আমরা কার্ল নির্ণয় করব। এখানে আমরা ধরে নেব কার্ল a ইকুয়াল টু 0, ঠিক আছে? বা কার্ল a যদি 0 হয়, এখান থেকে আমরা নিব কার্ল ইন্টু a ইকুয়াল টু 0। তো এটা 0 ধরে আমরা বের করবো। আমরা কার্ল 0-র একটা ম্যাথ করছি, সো আমরা যে ম্যাথটা করছি একদম হলো সেম ভাবেই হলো আমরা এই ম্যাথটাও করব। এই যে কার্ল 0-র ম্যাথ করছিলাম কোথায়, এই যে এখানে 0 ধরে আমরা বিভিন্ন জিনিসপত্র বের করছি। সো এটার তুলনায় এটা আরও ইজি, জাস্ট কার্ল 0 ধরে আমার এটা বের করে ফেলতে হবে, ঠিক আছে? খুব ইজি, এগুলো আমরা হলো পারবো আশা করি। দেখাও যে অগুণনশীল ভেক্টর। তো তুমি যখন এটা করবা, মানে নর্মালি তোমার 0 ধরা লাগবে না, তুমি যখন এটা করবা তুমি দেখবা যে এটার রেজাল্ট আসবে, এটার যে রেজাল্ট, সেই রেজাল্ট আসবে কত? সেই রেজাল্ট আসবে হলো 0। তো এটা রেজাল্ট যেহেতু 0 আসবে, আমরা বলবো এটা একটা অগুণনশীল ভেক্টর। কারো যদি কার্ল 0 হয় তাহলে সেটা কি হবে? কার্ল 0 হলে সেটা একটা অগুণনশীল ভেক্টর, ঠিক আছে? তো আমরা এটাকে কার্ল 0 ধরে মোটামুটি করে ফেলবো, নাকি করে দিতে হবে? আচ্ছা করেই দিই, তোমাদের করে দেই, এরকম একটা করে দেই। এটা তো ইয়ে বের করছি, এটা একটা করে দেই। সো আসো আমরা কালার চেঞ্জ করে নেই, মানে ভেক্টরটা একই রকম, কাজ একই রকম। সো কার্লে এই কার্ল এ, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করব নেবলা ডট এ। তাহলে নেবলা ডটটা ক্রস এ, তাহলে আমরা ওই যে এখানে নেব আই, এখানে আমরা নিব জে, এখানে আমরা নিব কে। তো এটা যদি আমরা নেই, আমার এখানে হবে ddx ddy ddz। ওকে, এখানে এবার দেখো x প্লাস 2y প্লাস 4z, তাহলে ax প্লাস 2y প্লাস 4z এটা, তারপর হবে 2x মাইনাস 3y মাইনাস z, তাহলে 2x মাইনাস 3y মাইনাস z। তারপর কি হবে 4x মাইনাস y প্লাস 2z, 4x মাইনাস y প্লাস 2z এটা। তো এখন তুমি যদি এই কাজটা করো, তুমি যদি এখানে আই নাও, আই নেওয়ার পরে তুমি আইয়েরটা বাদ এটা বাদ, তাহলে ডিডি ওয়াই, এখানে ওয়াইয়ের টার্ম কি আছে? একটা, -1 হবে। এখানে জেড, তাহলে মাইনাস জেডের টার্ম কয়টা আছে? একটা, তাহলে -1 প্লাস 1 হবে আর কি, এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাইলে এবার মাইনাস জে, তাহলে এইটা আর এইটা বাদ, ডিডি এক্স এর সাথে এইটা, তাহলে এক্স এর টার্ম কি আছে? 4 আছে, শুধু 4 আসবে এখানে। আর তুমি যদি হলো এই জেড এর সাথে এটা করো, তাহলে এখানে হলো -4, এটাও তো 0 হয়ে যায়। আমাদের তো প্রমাণ করতেই হবে 0, তাই না? 0 নিয়ে কি তোমরা প্যারা খাবা? এটা আর এটা চলে গেছে, তাহলে এক্স এর সাথে এটা, এখানে আসে 2 মাইনাস এটা যেহেতু চলে গেছে, ওয়াই এর সাথে এখানে 2, তাহলে তুমি দেখো 0 আসছে সবগুলা। তাহলে যেহেতু সবগুলা 0 আসে, আর 0 আসা মানে কি? অগুণনশীল ভেক্টর। 0 আসা মানেই হলো অগুণনশীল ভেক্টর, ঠিক আছে? খুব সহজ জিনিস এগুলো। ওকে, এরপর বলছে আর ইকুয়াল টু cos π/t, ভেক্টর ক্ষেত্রটি অগুণনশীল বা সংরক্ষণশীল বা রক্ষণশীল। আচ্ছা, তাহলে এটা কি? এটা আমরা দেখছি না এই ভেক্টরটি অগুণনশীল, তাহলে আমরা যদি এটা কার্ল আর করি, এটা একদম আমাদের সিমিলার ম্যাথ, জাস্ট দুইটা আলাদাভাবে কোশ্চেন আসছে। কার্ল আর বের করলে 0 আসবে, তাহলে এখানে যেহেতু কার্ল আর বের করলে 0 আসে, সুতরাং আমরা বলতে পারি এটা একটা অগুণনশীল, রক্ষণশীল বা সংরক্ষণশীল, তিনটেই হইতে পারে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে তোমাদের জন্য বেসিক্যালি কোনো হোমওয়ার্ক নাই। কেন হোমওয়ার্ক নাই? কারণ আজকেরটাই হলো আমাদের লাস্ট ক্লাস। সো এর মাধ্যমে আমাদের ভেক্টরটা হলো ভেক্টর জার্নি শেষ হলো, তাহলে ভেক্টর এন্ড। অ্যান্ড আশা করতেছি তোমরা যারা ব্যয়ের সাথে হলো ভেক্টরটা কমপ্লিট করছো, তোমরা হলো অবশ্যই এই ক্লাসটা করার সাথে সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, আর ক্লাসটা কেমন হয়েছে কমেন্টে জানাবা, অবশ্যই রিভিউ দিবা। অ্যান্ড মানে ক্লাসটা করে তুমি উপকৃত হয়েছো কিনা সেটাও ভাইকে জানাবা,
ঠিক আছে। এবং মানে আমি যতগুলো প্রবলেম দেখাইছি, এই প্রবলেমগুলো যদি তুমি বাসায় ঠিকমতো করো এই ক্লাসে, ইনশাল্লাহ ভেক্টরে দুনিয়ার কেউ তোমাকে কোনোদিন আটকাইতে পারবে না। ভেক্টর খুবই সহজ, খুবই ইজি একটা জিনিস, বাট এখানে অনেকগুলো টপিক, এবং আমরা মানে ফিজিক্স বই শুরুতেই যেমন একটা আননোন টপিক আমরা পাই, নর্মালি আমরা 9-10 এগুলো পড়ি নাই। সো আননোন একটা টপিক পেয়ে আমাদের কাছে জিনিসটা মনে হয় হয়তো খুব কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি খুব কঠিন না, খুবই ইজি একটা জিনিস। আমরা যদি সবাই একটু মানে ঠান্ডা মাথায় জিনিসটা পড়ি এবং এইভাবে আস্তে ধীরে পড়ি, বিশ্বাস করো ভেক্টর চ্যাপ্টারটা হয়ে গেলে বাকি ফিজিক্স তোমার কাছে একদম ইজি টু পানি লাগবে। ঠিক আছে, তো তোমাদের যাদের কাছে ভালো লাগছে তোমরা অবশ্যই আমাদের যে এইচএসসি 28-এর আপকামিং যে কোর্স আছে, আপকামিং সায়েন্স প্যাকে জয়েন করবো ইনশাল্লাহ। আমরা সেখানে আরও প্রিমিয়াম সার্ভিস দিয়ে আরও প্রিমিয়াম টাইপের ক্লাস হবে, ক্লাস শেষে এক্সাম হবে। আমাদের ওই ক্লাসগুলো জুমে হয়, আরও ইন্টারেক্টিভ হয়। স্টুডেন্টদের সাথে আমি বা আমাদের যে টিচার্স প্যানেল আছে তারা কথা বলে, একদম ইন্টারেক্টিভ কথাবার্তা হয়। তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কিউএনএ সেকশন আছে। সো হোপফুলি দেরি না করে এখনই জয়েন করে ফেলা আমাদের সাথে, ইনশাল্লাহ আমাদের বাকি ফিজিক্সের জার্নিগুলো খুব ইজি হবে। এবং যে কথা বারবার বলি যে ফিজিক্স তুমি কিভাবে শিখছো, কিভাবে তোমার কাছে সহজ লাগছে তুমি নিজেও বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এর মাধ্যমে আমাদের ভেক্টরও শেষ। সবাইকে হলো ধন্যবাদ আমাদের সাথে এতদিন থাকার জন্য, এতক্ষণ থাকার জন্য, এবং ধৈর্য ধরে এতগুলা ক্লাস করার জন্য, এবং এই সব কিছুর জন্য তোমাদেরকে জানাই আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।